মুহূর্তের মধ্যে সেই খুনের বাড়িতে পুলিশের গাড়ি এসে থামলো। জিপ থেকে স্বয়ং ওসি সাহেব নামলো। তাকে দেখা মাত্রই উপস্থিত সবাই পুলিশ অফিসার শটাং দাঁড়িয়ে স্যালুট দিলেন। কিন্তু ওসি সাহেবের নজর গেল এক পাশে দাঁড়িয়ে থাকা সেই সুদর্শন যুবকের দিকে, যার হাতে চকচকে লোহার হ্যান্ডকাপ পরানো। তিনি ভ্রু কুঁচকে দায়িত্বপ্রাপ্ত অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, কি হয়েছে? একে হ্যারাস করছেন কেন? অফিসার কিছুটা আমতা আমতা করে বললেন, স্যার, ও চরম বেয়াদবি করেছে। লিমিট ক্রস করে আমার নামে উল্টোপাল্টা কথা বলেছিল। ওসি সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, করেছেটা কি সে? অফিসার তখন বাঁধনের সব কথা, তার তর্কের বিষয়গুলো বিস্তারিত বললেন। সব শুনে ওসি সাহেব বাঁধনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই ছেলে, তোমার সাহস তো কম না, পুলিশের সাথে মশকরা করো। আহসান রহমান এবার ওসির দিকে অত্যন্ত কাতর হয়ে তাকিয়ে বললেন, দেখুন স্যার, আমার ছেলেটা একটু জেদি স্বভাবের, প্লিজ ওকে ছেড়ে দিন। ওসি সাহেব কোনো কথা না বলে বাঁধনের খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর আদেশ দিলেন, তোমার মাস্কটা খোলো তো। বাঁধন নির্বিঘ্নার ভঙ্গিতে নিজের মুখের মাস্কটা সরিয়ে ফেলল। মাস্কটা সরাতেই বাঁধনের পূর্ব চেহারা সামনে এলো। বাঁধনের মুখটা দেখা মাত্রই ওসি সাহেবের হাত থেকে পুলিশের লাঠিটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চেহারার কঠিন মুহূর্তে উধাও হয়ে সেখানে চরম আতঙ্কেও আর সম্মান লাভ করল। তিনি এক মুহূর্তে দেরি না করে তড়িৎ গতিতে বাঁধনকে স্যালুট ঠুকলেন এবং কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, স্যার, আপনি এখানে? এই অবস্থায় উপস্থিত সবাই চোখ তখন বিস্ময়ে চরগাছ। পুলিশ অফিসার তো রীতিমতো ভরকে গিয়ে ওসির দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বললেন, স্যার, ওকে স্যার বলছেন কেন? কে ও? ওসি সাহেব রাগে আর ভয়ে অফিসারের দিকে চিৎকার করে উঠলেন, আরে গাধা, কি করলি এটা? এনি তো আমাদের শহরের নতুন এসপি স্যার, যিনি কিছুদিন আগে বিসিএস শেষ করে 1 বছরের কঠিন ট্রেনিং দিয়ে এই পদে নিযুক্ত হয়েছে। আজই ওনার আমাদের জেলায় জয়েন করার কথা ছিল। এনি সেই অফিসার। পুরো এলাকায় তখন স্তব্ধ। আহসান রহমান পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে ছেলেকে পুলিশ অপরাধী ভেবে নিয়ে যাচ্ছিল, সে এই পুরো জেলার পুলিশের প্রধান। বাঁধনের ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় শীতল হাসি লেগে আছে। সাথে সাথে উপস্থিত সব পুলিশ সদস্য একসাথে শটাং হয়ে দাঁড়িয়ে বাঁধনকে স্যালুট জানায়। পুলিশ অফিসার নিজেও এ ভয়ের ঘামটে শুরু করেছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি বাঁধনের দিকে তাকিয়ে হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললেন, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, বড় ভুল হয়ে গেছে স্যার, প্লিজ ক্ষমা করবেন। বাঁধন এবার তাল শীতল তার ভারী কণ্ঠে বলা শুরু করলো। তার প্রতিটি শব্দে যেন কমান্ডিং পাওয়ার ঝরে পড়েছে। সে অফিসারের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, মানুষ ভুল করে বলে তার জন্য ক্ষমার জায়গা থাকে। আমি আপনাকে শুধরানোর একটা সুযোগ দিতে চাই। নিজেকে বদলে ফেলুন অফিসার, আর মনে রাখবেন, পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া, ক্ষমতা অপব্যবহার করে হ্যারাস করা নয়। যদি সম্মান নিয়ে চাকরি করতে চান, তবে এই কেসটা এখন আপনার হাতে দিলাম। এই 2 ছেলের জেলে নিয়ে এমনভাবে জেরা করবেন যে সত্যিটা বেরিয়ে আসে। 3 দিনের মধ্যে আমার আসল খুনি চাই, আর লাশকে কিভাবে মারা হয়েছে তার মেডিকেল রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে আমার টেবিলে দেখতে চাই। ক্লিয়ার? ওসি সাহেব সোজা হয়ে দাঁড়িয়ে দরজা গলায় বললেন, ইয়েস স্যার, আমরা এখনই কাজ শুরু করেছি। পুলিশের লোকজন হুড়মুড় করে এগিয়ে এসে বাঁধনের হাত থেকে হ্যান্ডকাপ খুলে দিল। বাঁধন আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। কারো দিকে না তাকিয়ে, কোনো উত্তর না দিয়ে বুক চিরিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে আহসান রহমান হাজির, আকুলি আতিকুল রহমান ও আকাশ সবাই তখন পাথরের মূর্তি দাঁড়িয়ে। যা ঘটলো আর যা শুনলো সবকিছু যে তাদের মাথার উপর দিয়ে গেল। শুধু এইটুকু কানে পাচ্ছে যে বাঁধন এই শহরের নতুন এসপি। আহসান রহমান ভাবতে পারছে না, যাকে তিনি 14 বছর আগে রাগে মাথায় পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল, সেই ছেলেটি এখন গোটা জেলার প্রধান রক্ষক। পুরো এলাকায় এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। 5 দিন কেটে গেছে। রূপা এখন শারীরিকভাবে সুস্থ বোধ করছে, তবে গত 5টা দিন তার ওপর দিয়ে যে তুফান বয়ে গেছে। টানা 5 দিন সে জ্বরের বিছানায় পড়েছিল। এত দীর্ঘ সময় ধরে জ্বরের আগে তা কখনো থাকেনি, কিন্তু এইবার শরীরটা যেন কিছুতেই সায় দিচ্ছিল না। বাঁধন আজ এত বড় পদের আসীন হয়েছে বলে, আর শান্তা তো বাঁধনের জন্য রীতিমতো পাগল হয়ে গেছে। কিন্তু রজনীও
রহমানের কড়া নিষেধ থাকায় সে বাঁধনের ব্যাপারে রূপাকে কিছুই বলতে পারছে না। এই 5 দিনে বাঁধন অনেক বাড়ি বাঁধনের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু বাঁধন যে অপূর্ণর মতোই উবড়ে গেছে। বাঁধন এখন ময়মনসিংহ পুলিশের সুপারের কার্যালয়ে সকাল 10টা থেকে ডিউটিতে জয়েন করেছে। সারাদিন কাজের চাপে থেকে সে রাত অনেক দেরিতে বাড়ি ফিরে যায়, ফলে রূপার সাথে তার একেবারে জন্যও দেখা হয়নি। জ্বরের ঘরে রূপা বারবার বাঁধনের মুখটা দেখতে চেয়েছিল, কিন্তু তার সেই বড় ভাই একেবারে জন্যও ছোট বোনকে দেখতে আসেনি। বাঁধনের উদাসীনতা আর অনুপস্থিতের বাঁধনের মনে এক আকাশ অভিমান জমেছে। সকাল 9টা, রূপা ধবধবে সাদা কলেজে ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিচে নামলো। গত 5টা দিন সে তীব্র জ্বরের ঘরে বিছানায় পড়েছিল, তাই আজ শরীরটা একটু দুর্বল লাগছেও তাকে কলেজে যেতেই হবে। নাস্তা শেষ করে রূপা সোজা শান্তার ঘরের দিকে পা বাড়ালো। শান্তা কেন এখনো নিচে নামছে না সেটা দেখা দরকার। শান্তা ঘরে ঢোকা রূপা দেখলো শান্তার বিছানায় আয়েশ করে শুয়ে ফোনে স্ক্রিন তাকিয়ে আপন মনে মিষ্টি মিষ্টি হাসছে। রূপার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপু তুমি বসে আছো, ভার্সিটি যাবে না? শান্তা যেন হঠাৎ চমকে উঠলো। হড়বড় করে ফোনের লক বন্ধ করে সে কাঁচুমাচু হয়ে অসুস্থতার ভান ধরলো। না রে, আর শরীরটা একদম ভালো লাগছে না, তুই যা, আমি আজ যাব না। রূপা চিন্তিত মুখে বলল, কেন আপু, কি হয়েছে তোমার? শান্তা পেটে হাত দিয়ে একটা মেকি যন্ত্রণার অভিনয় করে বলল, পিরিয়ডে প্রচণ্ড পেটে ব্যথা করছে। রূপা আর কথা বাড়ালো না। ও আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও, আমি গেলাম। সকালবেলা ব্যস্ত রাস্তায় তখন রিক্সা আর ইজি বাইকের জলাটা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই বকাটেদের অফলান যে বেড়েই চলেছে। কলেজের মেয়েদের দেখলে তারা সস্তা শিখ দিচ্ছে আর আজেবাজে মন্তব্য করছে। তাদেরই একজন একটা মেয়ের দিকে তাকিয়ে টিলকল। তার পরনে পুলিশের গর্বের ইউনিফর্ম, ময়মনসিংহ নতুন এসপি। নেভি ব্লু রঙের একদম টানা টানা ফিটিং ইউনিফর্মে বাঁধনের সুঠাম দেহভঙ্গি যেন ফেটে পড়েছে। কাঁধের উপর রূপালি রঙের 3টি শাপলা রোদ লেগে চিকচিক করছে। মাথায় দামি হেলমেট, আর সেই হেলমেটের কাছের আড়াল থেকেও তার তীক্ষ্ণ দৃষ্টি তেজ টের পাওয়া যাচ্ছে। তার সিট করা বা চোখে ভ্রুটা যা তাকে এক মারাত্মক হ্যান্ডসাম আর ফুলে লুক দিচ্ছে। ফর্সা কবজিতে বাঁধা কালো লেদারের বেল্ট এক বিশাল অকৃত্রিম দামি। সে এক হাতে বাইক কন্ট্রোল করে অন্য হাতে আলতো করে স্টাইলে হ্যান্ডেল ওপর রেখেছে। ইউনিফর্মে বাঁধনকে আজ এতটাই পাওয়ারফুল আর আকর্ষণীয় লাগছে যে রাস্তার মানুষ তার দিকে থেকে চোখ সরাতে পারছে না। সে বাইক চালালে এগিয়ে আসছে, আর ঠিক সেই মুহূর্তে বাম দিকে গলি থেকে রূপা বেরিয়ে এলো। রূপা দ্রুত পা চালিয়ে মেইন রাস্তায় উঠে সামনের দিকে হাঁটতে শুরু করলো। রূপা যখন সেটা বকাটে ছেলেদের কাছাকাছি পৌঁছালো, তখন তার সামনে আরো দুটো কলেজের মেয়ে হাঁটছিল। বকাটেদের মধ্যে একটা হিরোইনচির মতো দেখছে ছেলেটা রূপার সামনে মেয়েটির বুকে দিয়ে কুরুচিভাবে তাকিয়ে ছেলেদের উদ্দেশ্য অট্টহাসি দিয়ে বলে উঠল, আরে ভাই দেখ, একদম নিচে ঝুলে গেছে, মনে হয় ভেতরে কিছু পড়ে নাই, দুলছে তো দুলছে। কথাটা রূপার কানে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। সামনে মেয়ে দুটো রাগে আর অপমানে মাথা নিচু করে চলে যেতে থাকলেও রূপা নিজেকে সামলাতে পারল না। তার রক্ত টকবক করে ফুটে উঠল। সে এক মুহূর্তে দেরি না করে পায়ে জুতা খুলে সেই ছেলেটার সামনে গিয়ে তার গেঞ্জির কলার খামচে ধরলো। তারপর কোনো কিছু ভাবার আগেই ঠাস ঠাস করে জুতার বাড়ি মারতে শুরু করলো ছেলেটা গালে আর পিঠে। রূপার চোখের দৃষ্টি তখন আগুনের গোলার মতো জ্বলছে। সে চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, মা বোনদের সামনে সম্মান করতে জানিস না? যে নারী তোদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে নারীর বুক ফেটে অসাধারণ দুধ খেয়ে তুই বড় হয়েছিস, আর সেই নারীর অঙ্গ নিয়েই নোংরা নজরে কথা বলেছিস? লজ্জা করে না তোর? যে শরীর থেকে তোর জন্ম, সেই শরীর তুই ভোগবস্ত্র মনে করিস? তাহলে তুই কি তোর মাকেও এমন নজরে দেখিস? রূপা এমন সাহসী বিদ্রুপ দেখে সেই মেয়ে দুটো থমকে দাঁড়িয়ে গেল। আশেপাশে আরো অনেক নারী ভিড় জমালো। ঠিক এই আচমকায় উত্তেজনার মুহূর্তে বাঁধন তার গর্জন করা বাইকটি নিয়ে সেখানে পৌঁছালো। রাস্তার জলটা আর একটি মেয়ে ছেলে পিটাতে দেখে সে রূপার ঠিক পেছনে হাঁটবোট কষে বাইক থামিয়ে দিল। হুট করে পুলিশের এসপি ইউনিফর্ম পরা একজন দীর্ঘদেহী অফিসারকে বাইকের উপর দেখতে উপস্থিত সাধারণ মানুষ আর বখাটেদের কলিজা শুকিয়ে গেল। সবার মনে এক অজানা আতঙ্ক, এখন না জানি কি হয়।
বখাটেরা থরথর করে কাঁপতে শুরু করেছে, কিন্তু রূপা তখন কোনো হুঁশ নেই। সে তখনও রাগে অন্ধকারে বাঁধনকে খেয়ালই করে নেই। সে ছেলেটাকে আরো জোরে জোরে জুতা বাড়ি মারতে মারতে বলতে লাগলো, তোদের আজকে আমি মেরেই ফেলবো, মেরে তোকে থুতু দিয়ে গোসল করাবো, কুত্তার বাচ্চা। মেয়েদের সম্মান দিতে না জানলে এই সমাজে তোর মতো জানোয়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মনে রাখিস, নারীরা যেমন জন্ম দিতে জানে, তেমনি তোদের মতো পিশাচদের পিষে মারতেও জানে। বাঁধনের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল কেন মেয়েরা ওই ছেলেকে পশুর মতো পেটাচ্ছে। বাঁধন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটার আদম্য সাহস দেখে সে মনে মনে বেশ অবাক হলো, কিন্তু যে সে মেয়েটার মুখ দেখতে পারছে না, কারণ মেয়েটার উল্টো দিকে ঘুরে আছে। বাঁধনের নজর গেল মেয়েটার কাঁধে থাকা কলেজ ব্যাগের ওপর। মুহূর্তে তার মনে পড়ে গেল 5 দিন আগে সেই বৃষ্টির দিনের কথা। ওই দিন রাস্তায় যে মেয়েটিকে দেখেছিল, এই মেয়েটির ব্যাগ হুবাহুব এক। তবে কি এই মেয়েটাই? বাঁধন তার সিট করা ভ্রু কুঁচকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপা ইচ্ছে মতো ছেলেটার দিকে জুটো পেটা করে হাঁপাতে হাঁপাতে ঘুরে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে বাঁধনের সাথে তার চোখাচোখি হলো। বাঁধনের হেলমেট গ্লাস নিচে সেই চেনা মায়াবী তার তীক্ষ্ণ চোখ দুটো দেখা মাত্রই রূপা চমকে উঠল। তার বুকের ভেতরটা আবারও সেই অজানা ধক করে উঠল। এদিকে বাঁধনও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপার দিকে। সে ভাবতে পারেনি আবারও এই মেয়েটার সাথে তার দেখা হবে, আর আজকে এই সাহসী রূপা দেখে সে সত্যি বিস্মিত। বাঁধনের গায়ে বাংলাদেশে পুলিশের ঝকঝকে ইউনিফর্ম দেখে রূপা আরেক দফায় স্তম্ভিত হয়ে গেল। তার মানে কি এই ছেলেটা পুলিশ? সেই দিন কি? বাঁধন মুহূর্তের মধ্যে চোখের পলক তার প্যান্টের বেল্টের হ্যান্ডস্টার থেকে সার্ভিস রিভলভার বের করলো। বাইকের উপর বসে অত্যন্ত নিখুঁত নিশানায় হাতটা বাড়িয়ে পরপর ঠাস ঠাস করে 3টা গুলি ছুড়ল। প্রতিটি গুলি সরাসরি গিয়ে বিঁধল পাতালয়ে 3টি বখাটের পায়ে। গুলি সেই বিকট শব্দে পুরো এরিয়া কেঁপে উঠল। রূপা ভয়ে চিৎকার করে দিয়ে 2 হাত নিজের কান চেপে ধরে বন্ধ করে ফেলল। ছেলে 3টা নিজেদের পা আটকে ধরে রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ল। যন্ত্রণায় তাদের গগন বিদায়ী আর্তনাদের আশেপাশে বসা ভারী হয়ে উঠল। বাঁধন অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে তার পকেট থেকে স্মার্টফোন বের করলো। তার চোখে মুখে কোনো দয়া বা অনুশোচনার চিহ্ন নেই, বরং এক কঠোর প্রশান্তি গম্ভীর ফুটে উঠেছে। সে সরাসরি পুলিশ লাইসেন্স ফোন দিয়ে অত্যন্ত ভারী আর গম্ভীর কণ্ঠে কমান্ডার দিল, এসপি ময়মনসিংহ স্পিকিং। ব্রহ্মপুর মোড়ে ইমিডিয়েটলি একটা ব্যাকআপ টিম আর অ্যাম্বুলেন্স পাঠান। পটেনশিয়াল ইফটিজেনকে নিউট্রালাইজ করা হয়েছে। আই ওয়ান্ট দেম ইজ কাউন্ডি রাইট নাও, ওভার। রূপা ধীরে ধীরে চোখ খুলে রাস্তার দিকে তাকিয়ে শিউরে উঠল। ছেলেগুলো পা ধরে ছটফট করছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে কালো পিচ ঢাকা রাস্তায় ভরে যাচ্ছে। যে মেয়েটিকে নিয়ে ওর নোংরা মন্তব্য করা হয়েছিল, তার চোখ মুখ এখন এক অদ্ভুত প্রশান্তির হাসি। এ যেন আজ দীর্ঘদিনের জমানো অপমানের বিচার পেল। কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশ একটি ভ্যান সেখানে এসে পৌঁছালো। গাড়ি থামতে 4জন পুলিশ অফিসার তড়িৎ গতিতে নেমে সরাসরি বাঁধনের সামনে গিয়ে সবটা দাঁড়িয়ে স্যালুট দিল। বাঁধন তখনও বাইকের উপর বসে আছে। সে শীতল চোখে অপরাধীর দিকে ইশারা করে দারাজ গলায় আদেশ দিলেন, এই 3টে জানোয়ারকে তুলে ভ্যানে ভরেন। জনসমক্ষে মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সাহস কিভাবে হয় সেটা এদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে। হাজতে নিয়ে গিয়ে এমনভাবে ট্রিটমেন্ট দেবেন যে সারা জীবন মনে থাকবে যে ময়মনসিংহের রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকানোর পরিমাণ কী হবে। যা এদের। বাঁধনের এই বজ্রকণ্ঠ শুনে পুলিশ সদস্যরা এক মুহূর্তে দেরি না করেছে ছেলেগুলোকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলে শুরু করলো। পুরো এলাকা তখন বাঁধনের দাপটে থমকে হয়ে আছে। ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর চারপাশটা থমথমে পরিবেশটা মুহূর্তে শান্ত হয়ে গেল। বাঁধন উপস্থিত উৎসুক জানতাম দিকে তার তীক্ষ্ণ নজর বুলিয়ে গম্ভীর অথচ দরদাজ গলায় বলল, আপনার যা যা কাজে যান, এখন কোনো সিনেমা চলছে না। আর মেয়েরা, তোমাদের কলেজের সময় হয়ে যাচ্ছে, তোমরা কলেজে যাও। আর শোনো, যতদিন এই শহরে আমি আছি ততদিন কোনো বখাটে জানোয়ার তোমাদের দিকে খারাপ নজরে দেখার সাহস পাবে না। যদি তোমাদের কাউকে কোনো ডিস্টার্ব করে বা নোংরা কথা বলে, ভয় পেও না, সরাসরি 99 নাম্বারে কল করবে। আর অবশ্যই এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে। এখন যাও সবাই।
বাঁধনের বজ্রকণ্ঠ শুনে সাধারণ মানুষ ভয়ে আর সম্মানে মাথা নিচু করে দ্রুত যার যার গন্তব্যে চলে গেল। মেয়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কলেজের দিকে হাঁটা দিল। এদিকে রূপা তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকা, থরথর করে কাঁপছে। তার মনে সেই দিন কোনো ভূত দেখেনি, রক্ত মাংসের মানুষই দেখেছিল। যে মানুষটাকে সে ভয়ঙ্কর ভেবেছিল, সেই এখন শহরের সর্বোত্তম ক্ষমতার অধিকারী, এক পুলিশ অফিসার। রূপা আর এক মুহূর্তে সেখানে দাঁড়াতে চাইল না। সে ঘাড় নিচু করে উল্টো দিকে ঘুরে হাঁটা দিতে পেছন থেকে বাঁধনের সেই ভারী কণ্ঠস্বর ভেসে এলো, এই শোনেন। রূপা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। ভয়ে তার পা দুটো মাটিতে আটকে গেল। সে ভাবলো সবার সামনে ওই ছেলেটা অভাবে জুতো পেটা করেছে বলে হয়তো এই পুলিশ অফিসার তাকেও এখন থেকে জেলে ধরে নেবে। সে কোনো মতে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো ছলছল করে উঠলো। তার ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার, স্যার, আমি জাস্ট নোংরা কথা বলার জন্য ওই ছেলেকে মেরেছি। ও খুব বাজে বাজে কথা বলেছিল মেয়েটাকে নিয়ে। প্লিজ স্যার, আমাকে জেলে নিবেন না। রূপা এমন হুটহাট ভীতু রূপ দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কিছু আগে যে মেয়েটার রূপমূর্তিতে একটা ছেলে পেটাচ্ছিল, এখন সে একটা ছোট্ট কাঠবিড়ালের মতো ভয়ে অস্থির হয়ে আছে। বাঁধন বাইকের উপর আয়েশ করে বসে দীর্ঘশ্বাস টেনে রূপার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, নাম কি তোমার? রূপা। মাথা নিচু করে নিচু স্বরে বলল, রূপা। রূপা নামটা শোনা মাত্রই বাঁধনের গম্ভীর মুখটা মুহূর্তের জন্য আরো একটু ভারী হয়ে উঠল। সে রূপার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, তোমার বাবার নাম কি? রূপা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তার সামনে এখন দুজন বাবার পরিচয়, একজন আহসান রহমান আর অন্যজন জন্মদাতা পিতা মারুফ হাসান। এখন কি করবে? বর্তমান তার বাবা আহসান রহমানের নামে বলে পরক্ষণে ভাববো, এই কড়া পুলিশ অফিসার যদি পরে কোনোভাবে জানতে পারে সে মিথ্যে বলেছে, তবে নির্ঘাত তাকে জেলের ভাত খেতে হবে। বড় কোনো বিপদের ঝুঁকি না নিয়েই তার জন্মদাতার নামই উচ্চারণ করলো, মারুফ হাসান। রূপার মুখে নিজের বাবার নাম না শুনে বাঁধন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে হয়তো অবচেতন মনে তার সৎ বোন রূপার আশা করেছিল। মনে মনে নিজেকে বোঝালো, নাম এক হতে পারে, তাই বলে কি মানুষটাও এক হতে পারে? রূপা নিজেকে সামলে নিয়ে রূপার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো, কোন কলেজে পড়ো? রূপা মাথা নিচে করে জবাব দিল, অন্দরমহল, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। হঠাৎ বাঁধনের ফোনে স্ক্রিন জ্বলে উঠলো। স্ক্রিনে নাম দেখা মুহূর্তে বাইকের উপর সোজা হয়ে বসলো এবং হ্যান্ডেল ধরে স্টার্ট দিল। ইঞ্জিনের গম্ভীর গর্জে তুলে রূপার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কলেজে যাও। আর কোনো সমস্যা হলে 99 কল দিও। বলেই বাঁধন চোখের পলকের বাইক চালিয়ে ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। রূপা থমকে দাঁড়িয়ে সেই পাথরের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন হাজারো প্রশ্ন। কে এই মানুষটা? কেন তার চাহনিতে এত চেনা মায়া টান? আর এই মানুষটি আসলেই পুলিশ? সে কি তবে সেই দিন কোনো ভূত দেখেনি? কলেজের গেটে একদম কাছাকাছি আসতে রূপার মেজাজটা আরো বিগড়ে গেল। সে দেখলো বাইকের ওপর হেলমেট নিয়ে আয়েশ করে বসে আছে ইশতিয়াক। তার পরনে একটা টি শার্ট, তার ওপর কালো জ্যাকেটে যার সামনে বোতামগুলো খোলা, ফলে ভেতরের সাদা অংশটা দেখা যাচ্ছে। সাথে কালো প্যান্ট আর গলায় ঝোলানো একটা দামি রূপার চেইন, যেটাতে গিটারের মতো একটা লকেট ঝুলছে। চোখে গাঢ় কালো সানগ্লাস পরে সে যেন কোনো সিনেমার নায়কের মতো ভাব নিয়ে বসে আছে। রূপা কপাল বিরক্তিতে কুঁচকে গেল। এই 5 দিন সে জ্বরে ভুগেছে ঠিকই, কিন্তু যখনই জানালা দিয়ে বাইরে তাকিয়েছে, বার একটু সুস্থ হয়ে নিচে নেমেছে, তখনই এই ইশতিয়াককে বাসার নিচে ঘোরাঘুরি করতে দেখেছে। হুটহাট তাকে এভাবে নিজের বাড়ির আশেপাশে দেখার উপায় এমনিতেও চরম রেগেছিল। আজ সামনে পেয়ে সে আর নিজেকে সামলাতে পারলো না। রূপা সরাসরি ইশতিয়াককে সামনে গিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপনার সমস্যাটা কি বলুন তো? প্রতিদিন আমার বাসার সামনে কেন ওভাবে দাঁড়িয়ে থাকেন? হুট করে রূপাকে এভাবে সামনে দেখে ইশতিয়াক কিছুটা ভোগড়ে গেলেও সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ থেকে সানগ্লাসটা খুলে রূপার দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে বলল, ওটা তো রাস্তা, আমি তো স্প্রে রাস্তায় দাঁড়িয়ে থাকি, তোমার বাসার ভেতরে তো ঢুকি নাই। রূপার দু কোমর হাত দিয়ে মুখ বেঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠায় উত্তর দিল, তাই বুঝি? তো সারা শহর খুঁজে আর কোনো রাস্তা পেলেন না? আমাদের বাড়ির সামনে আপনার দাঁড়ানোর জন্য একমাত্র রাস্তা টিনে আছে। তা বুঝলাম আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তো আমাকে দেখেও এমন দাঁত বের করে হাসছেন কেন? কেন আমাকে হাই দিয়েছেন আপনি? ইশতিয়াক মাথা চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুমি আসলে অনেক বেশি কথা বলো তো। রূপা এক চুলও ছাড়লো না। ছাড় না দিয়ে পাল্টা জবাব দিল, মুখ আছে, অবশ্যই বলবো। আপনার তাতে কি? ইশতিয়াক যেন রূপার এই রাগী
রূপ দেখে আরও মজা পেল। সে সানগ্লাসটা জ্যাকেটের পকেটে রাখতে রাখতে বলল, ওকে, নো প্রবলেম। বলো, আমি শুনছি। তোমার কথাগুলো আমার কাছেও অমৃতর মতো মধু লাগছে। ইশতিয়াক এই নির্লজ্জর উত্তর শুনে রূপার রাগে একদম অগ্নিশর্মা হয়ে গেল। সে এক মুহূর্তে থামলো না, এক নিঃশ্বাসে ইশতিয়াককে লক্ষ্য করে বলতে লাগলো, তাই খুব ভালো হয়েছে। তাহলে শুনি, আপনি একটা কুত্তা, গাধা, শিয়াল, শকুন, গরু, ছাগল, ভেড়া, মহিষ, বানর, হনুমান, ভাল্লুক, শিয়াল, নেকড়ে, হায়েনাল, ইঁদুর, চিকা, বিড়াল, সাপ, বিচ্ছু, গুইসাপ, চামচিকা, হাতি, ঘোড়া, গন্ডার, রূপার মুখে পৃথিবীর সব পশুর নাম ফিরিস্তি শুনে ইশতিয়াক চোখ টেরা ফেলো। সে বুকে হাত দিয়ে নাকুতে ভঙ্গিতে পেছনে থাকা নিজের বাইকের দিকে হেলান পড়তে পড়তে আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, কেউ আমাকে ধর, হার্ট অ্যাটাক করবো মনে হয়। রূপা ওর নাটু নাটুকেপনা দেখে একটু বিশ্রী মুখশ্রী ভঙ্গ করে গটগট করে কলেজের ভেতর ঢুকলো। রনি ইশতিয়াককে কোনো মতে ধরে ফেলে অবাক হয়ে বলল, ভাই, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আমি নিজেকেও তো এর পশুর নাম জানি না, আর এই মেয়ে এক নিঃশ্বাসে এগুলো পশুর নাম কেমনে বলল। ইশতিয়াক তখনও ঘরের মধ্যে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে পানি দে তাড়াতাড়ি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশ থেকে একজন ছেলে তাড়াহুড়ো করে এক বোতল পানি নিয়ে এলো। ইশতিয়াক প্রাণ ভরা ঢল ঢল করে পানি খেয়ে বুক ভরে দীর্ঘশ্বাস নিল। রনি সুযোগ বুঝে আবার ফোড়ন কাটলো, ভাই, মেয়েটার বিয়ে আগে আপনার সাথে এমন চান্ডার আচরণ করেছে, বিয়ের পর তো এই মেয়ে আপনাকে ঝাঁটাপেটা করতে করতে পিছু পা হবে না। ভাই, ভাববেন কপালে কি আছে। ইশতিয়াক তার টি শার্টের কলারটা একটু স্টাইলে ঝেড়ে নিয়ে একগাল হেসে বলল, আরে শালা, ও তো ইশতিয়াকের হবু বউ, আর ইশতিয়াককে বউকে এতটাই শান্ত হবে নাকি? আমি যেমন ডেঞ্জারাস, আমার বউ হবে তেমনই ডেঞ্জারাস। আর রইল ঝাঁটাপেটা, বউয়ের হাতে ওসব আদুরে মার এক দুটা খাওয়া তো বড় কোনো ব্যাপার না। আর সেই বউ যদি রূপা হয় তাহলে তো কথাই নেই, ওর হাতে সারা জীবনে মার খেতে খেতে আমি রাজি। ময়মনসিংহ জেলা পুলিশের সুপারের কার্যকলায় বিশাল এক কক্ষ, যার অভিজাত্যে আর গভীর যে কাউকে শুরুতেই বুঝিয়ে দেবে এই শহরে আইন শৃঙ্খলার মূল কেন্দ্রবিন্দু এটি। ঘরের মাঝখানে রাখা বিশাল এক মেহগনি কাঠের টেবিল, যার উপরটা কাঁচ দিয়ে ঢাকা। টেবিলের এক পাশে বাংলাদেশ জাতীয় পতাকা আর অন্য পাশে পুলিশের লোগো খড়িচ স্ট্যান্ডার্ড। সুসজ্জিত আলমারিতে সারিবদ্ধভাবে সাজানো আইনের মোটা মোটা বই, আর দেওয়ালের একপাশে টানানো বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছবি। এসপি বাঁধন আর সেই গাড়িওয়ালা উঁচু করে রিভলভার চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। পুরো ঘরের সিওয়েট একটা মৃদু গুনগুন শব্দ, আর একটা কোনো শব্দ নেই। বাঁধনের বা কানের সাথে লেগে আছে সাদা রঙের একটি দামি আপেল এয়ারপড। সেখানে মৃদু স্বরে বাজছে অনেক বছর পুরনো একটি গান, যা বাঁধন প্রায় একা থাকলে শুনে থাকে। হঠাৎ বাঁধনের বন্ধু চোখে পাতা ভেসে উঠল 5 দিন আগে সে দৃশ্য, ঝুম বৃষ্টি ভিজে এক পাগলি মেয়ে আপন মনে নাচছে আর গাইছে। পরক্ষণেই মনে পড়লো আজকে সকালটা ঘটনা, সেই মেয়েটির কেমন কাঠবেড়ালের মতো ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে তার সামনে। রূপা সেই ভীতু চাহনি আর মায়াবী মুখ দেখে ভেবে বাঁধনের ঠোঁটের কোণে অজান্তেই এক ভুল ভুবনায় রহস্যময় হাসি ফুটে উঠল। সে চোখ বন্ধ রেখে চেয়ালে হেলান দিয়ে করতে করতে ব্লুটুথ বাজতে গান সুরের সাথে তাল মিলিয়ে গুনগুনে গেয়ে উঠল। গানের রেশ কাটতে না কাটতে দরজার কাছ থেকে আসা পরিচিত এক জেনারেল গলা খেকারি বাঁধনের ভাবনা সেট করলো। সে দ্রুত চোখ মেলে তাকালো এবং কান থেকে ইয়াপাটা খুলে টেবিলের উপর রাখলো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক থানার নতুন ওসি অখিল, যে মাত্র 2 দিন আগে এখনো জয়েন করেছে। অখিলের সাথে বাঁধনের বন্ধুত্ব আজকে নয়, ঢাকা থাকার সময় থেকে ওদের মধ্যে এক গভীর বন্ধুত্ব সম্পূর্ণ গড়ে উঠেছিল। অখিল এগিয়ে এসে বাঁধনকে একটা স্যালুট দিয়ে হো করে হেসে বলল, কিরে এসপি সাহেব, একা একা চেম্বারে বসে বিরহী গান ধরিয়ে নাকি? আমি তো ভাবলাম কোনো সিরিয়াস ফাইল দেখছিস। বাঁধন মৃদু হেসে চেয়ার থেকে সোজা হয়ে বসে বলল, তুই কি স্পে আমার গান শোনার জন্যই দরজায় দাঁড়িয়েছিলি? বস অখিল, কেসটা আপডেট কি বল? অখিল সামনের চেয়ারে ধপ করে বসে একটা ফাইল টেবিলের উপর এগিয়ে দিয়ে বলল, অবস্থা খুব একটা ভালো হয় না রে। এই যে ব্যবসায়ী খুনের কেসটা, এটা দিন দিন জটিল হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজে চেক করেছি, কিন্তু খুনি এতটাই স্মার্ট যে কোনো ক্যামেরাতে তার চেহারা স্পষ্ট আসেনি। সব জায়গায় ব্লক হয়ে আছে। বাঁধন ফাইলটা হাতে নিয়ে উল্টাতে শুরু করলো।
তার তীক্ষ্ণ নজর প্রতিটি পাতার উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে। সে ভ্রু কুঁচকে একটি ফরেন্সিক রিপোর্ট দিয়ে তাকিয়ে রইল। তার মনে, তুই বলতে চাচ্ছিস আমরা এখনো অন্ধকারে? অখিল, ময়মনসিংহের মতো জায়গায় এত বড় একটা মার্ডার কোনো ক্লু ছাড়াই হওয়া সম্ভব? ভিকটিমের কল রিসেন্ট নতুন নতুন কিছু পেলি, সেটা তো রহস্য। ভিকটিম শেষ কলটা এসেছিল একটা পাবলিক টেলিফোনের ব্যুরো থেকে, যেটা এখন প্রিয় বিলুপ্ত। আর এই তিনটি যে সন্দেহ আসামি খুব চতুর, কিন্তু সে একটা ভুল করেছে। দেখ, খুনের ঠিক 10 মিনিট আগে ওই এলাকায় পাওয়ার গ্রিন ব্রাউন ছিল। এটা কোনো টেলিক্যান ফন্ট ছিল না, ম্যানুয়ালি করা হয়েছে। আসল আসামি এই সুযোগের কাজে লাগিয়েছে। ফাইলটা এখানে রেখে যা, আমি আজ রাতে এটা নিয়ে আবার বসবো। ঠিক আছে এসপি সাহেব, সাবধানে থাকিস। কেসটা কিন্তু ওপর মহলে চাপে আছে, আমি চললাম। ওয়াকিল উঠে দাঁড়িয়ে একটা স্যালুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার কাছে আসতেই ওয়াকিল হঠাৎ সজোরে কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কাতে এতটাই আচমকা ছিল যে সামনে থাকা মানুষটা ঢাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। পরক্ষণই ব্যথায় কুঁকড়িয়ে ওঠার শব্দ শোনা গেল। আল্লাহ, আল্লাহ, মরে গেলাম গো! ওয়াকিল হকচকিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মেঝেতে বসে নিজেই কনু ডলছে। মেয়েটি পরনে অ্যাশ রঙের জর্জেট থ্রি পিস, কাঁধে এক স্টাইল ঝোলানো একটা সুন্দর ব্যাগ। শান্ত অনেক কষ্ট উঠে দাঁড়িয়ে সামনে শটাং পুলিশের অফিসারের ইউনিফর্ম পরা অবস্থা দেখে ভয়ে কুঁচকে গেল। তার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেল। সে ভয়ে আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় বলল, সরি স্যার, আসলে আমি একদম দেখতে পাইনি, আমি খুবই দুঃখিত। অখিল শান্ত ভয়ার্থ চেহারা দেখে নিজের গলার স্বর কিছুটা নরম করে বলল, ইটস ওকে। তো তুমি এখানে কেন? এসপির সাথে কি কোনো দরকার আছে? শান্তা ওড়নাটা ঠিক করতে করতে বলল, ও, বাঁধন ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। অখিল এবার অবাক হয়ে ভ্রু কুঁচকালো, তার কপালে ভাঁজ পড়ে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, হোয়াট, বাঁধন ভাইয়া? শান্তা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভেতরে যিনি আছে উনি আমার ভাইয়া। আচ্ছা স্যার, আসি। বলে শান্ত আর এক মুহূর্তেই দেরি না করে ওয়াকিলের পাশ কাটিয়ে দ্রুত পায়ে বাঁধনের কেবিনের ভেতর ঢুকে গেল। ওয়াকিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের মনে বিড়বিড় করতে বলতে লাগলো, বাঁধনের বোন কই? বাঁধন তো কখনো আমায় বলেনি যে ওর এত সুন্দর পরীর মতো দেখতে একটা বোন আছে। হালার ঘরে হালা, এত বড় খারাপ খবর চেপে গেছিস, তোর তো খবর আছে। এদিকে শান্তা বাঁধনের কেবিনে ঢুকে দেখে বাঁধন খুব মনোযোগ দিয়ে একটি ফাইল দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। শান্তা দরজার কাছে দাঁড়িয়ে হালকা গলায় খেকারি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। বাঁধন ফাইল থেকে চোখ তুলে সামনে তাকালো। শান্তাকে এই অসময়ে নিজের অফিসে দেখে সে ভ্রু কুঁচকে সালামের উত্তর নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে? শান্ত কোনো অনুমতি তোয়াক্কা না করেই বাঁধনের ঠিক সামনে চেয়ারটাকে ধপ করে বসে পড়ল। একদম বাঁধনের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং সুরে বলল, কেন? আমি কি আসতে পারি না? বাঁধন ফাইলের দিকে পুনরায় নজর দিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করি না, গেট আউট। শান্তার সাথে গাল ফুলিয়ে অভিমানের মুখটায় ছোট করে ফেলল। সে কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলল, এটা কোনো কথা ভাইয়া? অতিথির মতো আপনার রাজকীয় কক্ষটা একটু দেখতে আসলাম, আর আপনি দেখা হতেই তাড়িয়ে দিচ্ছেন। বাঁধন বিরক্তিতে কপাল কুঁচকে আবার বলল, শান্তা, আমি এখন ফালতু কথার বলার মুডে নেই, কাজে অনেক চাপ আছে। শান্তা নাচরবান্দা। সে চেয়ারে আরো আরাম করে বসে বলল, ঠিক আছে, আপনি চুপচাপ আপনার কাজ করেন, আমি জাস্ট এখানে চুপচাপ বসে বসে আপনাকে দেখি, কোনো কথা বলবো না, প্রমিস। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিতে আবার ফাইলগুলো দেখতে লাগলো। সে জানে শান্তাকে বলে লাভ নেই। আর একদিনে শান্তা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধনের দিকে। মনে মনে সে করে মানুষটাকে প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এখন তো সেই ভালো লাগা গভীর ভালোবাসার পরিণত হয়েছে। শান্তার মুখ দেখে হয়ে গেল। এসি ঠান্ডা বাতাসে বাঁধনের কপালের কয়েকটা চুল অবাধ্য হয়ে এলোমেলোভাবে নড়াচড়া করেছে। বাঁধনের সেই স্টিল করা ভ্রুটা এখন একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা তাকে মারাত্মক আকর্ষণীয় আর পুরুষালী করে তুলেছে। শান্তা মনে হলো এই কঠোর পুলিশ অফিসারের আড়ালে থাকা মানুষটা সে সারা জীবন এভাবেও অপলক দেখে যেতে পারবে। তার স্পন্দন যেন নিজের অজান্তেই বেড়ে গেল। বাঁধনের প্রতিটা নাড়াচড়া আর তার ফাইল দেখার ভঙ্গি, সবকিছু শান্তার কাছে কোনো মায়াবী স্বপ্নের মতো লাগছে। কলেজের বারান্দায় গ্রিনের ওপর ভর দিয়ে রূপাকিয়া, বৃষ্টি আর নাদিয়া সবাই মিলে টিফিন পিরিয়ডের আড্ডা মেতেছে।
চারপাশে হইচইয়ের মাঝে হুট করে কেয়া প্রশ্ন করে বসলো, এই রূপা, তোর না বড় ভাই বিদেশ থেকে এসেছে, তা তোর জন্য কি কি আনলো শুনি? কিয়া প্রশ্নের রূপার হাসি মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। সে অভিমানী সুরে ঠোঁট ঝুলিয়ে ছোট করে বলল, কিছু না। কেয়া অবাক হয়ে চোখে চোখ বড় করে বলল, বলিস কি কিছুই আনিনি? একেবারে খালি হাতে? রূপা উদাস গলায় আবার বলল, জানি না রে। পাশ থেকে নাদিয়া একটু বাঁকা স্বরে টিপ্পনি কাটলো, আরে বাদ দে তো, সৎ ভাই তো, আপন ভাই তো আর না যে তার জন্য জান লড়িয়ে দেব। এত পস্তানোর কি আছে? নাদিয়ার কথা রূপার বুকে যেন একটু লাগলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভাইয়াকে কোনোদিনও সামনাসামনি দেখিনি। শুধু একটু জেনেছি যে আমার একটা সৎ ভাই আছে যে বিদেশ থাকে, কিন্তু বিশ্বাস কর আমি কখনো তাকে সৎ মনে করিনি। সবসময় ভেবেছি আমার একটা আপন বড় ভাই আছে, সে যখন বিদেশ থেকে আসবে তখন আমার জন্য কত কি আনবে। ভেবেছিলাম ভাইয়া তো কত দুষ্টুমি করবে, আবদার করবে, কিন্তু তার হলো না। বৃষ্টির চোখ পলকে উঠল। সে অবিশ্বাস্য সুরে বলল, কি মানে? তুই এখনো তোর বড় ভাইয়াকে চোখে দেখিসনি? রূপা স্নান হেসে মাথা নাড়ল না। নাদিয়া অবাক হয়ে রূপার চোখে তুলে বলল, কি বলিস সেগুলো? এখনো দেখিস নাই মানে? বাঁধন ভাইয়া কি একেবারেও তোর সাথে দেখা করতে আসেনি? রূপা উদাস মনে আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। তার কণ্ঠে এক বুক অভিমান চেপে বলল, না রে, আমি কতবার দেখা করতে চেয়েছি, কিন্তু বাঁধন ভাইয়াকে বাড়িতে পাওয়া যায় না। সারাদিন কোথায় যেন থাকে, আর রাতে যখন ফেরে তখন আমি ঘুমে থাকি। গত 5টা দিন এভাবেই কেটে গেল। কেয়ারূপা বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে মমতা ভরে তার কাঁধে হাত রাখলো। তারপর নিচু স্বরে বলল, থাক, মন খারাপ করিস না। হয়তো বাদল ভাইয়া তোর সাথে দেখা করতে চায় না, তাই তোরও উচিত হবে না ওনার আগ বাড়িয়ে বিরক্ত করা। কেয়া প্রতিটা কথায় রূপার বুকের বিষ তীরের মতো বিঁধল। সে ঝাপসা চোখে নীল আকাশের দিকে তাকিয়ে রইল। তার বস, এখন আমরা কোনো মেয়ে ধরতে পারছি না। শহরে পুলিশের নজর অনেক বেড়ে গেছে, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ। ইদানিং বেশ কয়েকটা মেয়ে ধরা পড়ায় ওরা একদম হন্য হয়ে আছে। তার উপর ময়মনসিংহ শহরে একটি নতুন এসপি অফিসার এসেছে, যিনি পুরো ফোর্সকে কড়াই অ্যাকশন নেওয়ার অর্ডার দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলো রনি। টেবিলের উপর পা তুলে আয়েশ করে বসে থাকা কেভিনের ঠোঁট এক কোষাতিত হাসি ফুটে উঠল। কেভিনের নামটা শুনেই যতটা সাধারণ মানুষটা ঠিক ততটাই ভয়ানক। নারী পাচার থেকে শুরু করে মাদক ব্যবসা, সব অন্ধকার জগতের নাটের গুরু এই লোকটা, কেভিন। দামি সিগারেটে একটা লম্বা টান দিয়েই একদল ধোঁয়া ছেড়ে রনির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তুমি নতুন এসপি? বা লেটেস্ট আপডেট? তা শুনি, নাম কি ওর? বস জাওয়াত অধীন বাঁধন। কেভিন ধোয়া কুণ্ডলি আড়ালে নিজের কুৎসিত হাসিটা লুকিয়ে বিড়বিড় করলো, জাওয়াত অধীর বাঁধন। পরক্ষণে তার চোখের দৃষ্টি হিমশীতল হয়ে এলো। সে রনির দিকে সরাসরি তাকিয়ে জানতে চাইলো, যাই হোক, আসল কোথায় আয়? কথাটা মেরেই ধরেছে। রনি ভয়ে মাথা নিচু করে থরথর করে কাঁপতে শুরু করলো। সে তোতলাতে তোতলাতে বলল, বস, একটাও না। চারিদিকে পুলিশের সংখ্যা অতটাও বেশি যে জানলে বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছি না। মুহূর্তের মধ্যে কেবিনের শান্ত রূপ উধাও হয়ে গেল। সে পাগলের মতো গজরে উঠে দাঁড়িয়ে পড়ল। সামনে ভারী টেবিলের সজোরে এক লাথি মেরে সে চিংকাও করে উঠল, একটাও ধরতে পারিসনি মানে? হা হা বস, আসলে স্যার। পুরো কথা শোনার আগেই কেভিন বিদ্যুৎ বেগে এগিয়ে এসে রনির মুখের ভেতর রিভলভার ঠান্ডা নাকটা ঢুকিয়ে দিল। সে দাঁতে দাঁতে দাঁত পিষে বিরক্ত গলায় বলল, আগামী 2 দিনের মধ্যে আমার 2টো মেয়ে চাই। কালো হোক বা সুন্দর হোক হলেই চলবে, কিন্তু কোত্থেকে আর কিভাবে নিয়ে আসবি সেটা তুই ভালোই জানিস। আর যদি না পারিস তবে ওপরে যাওয়ার জন্য রেডি থাকিস। রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল বাঁধন। শরীরের ওপর দিয়ে আজ ধকল কম যায়নি। সারাদিন রুমে এসে ইউনিফর্ম প্রতিটা বোতাম খুলে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিল। এরপর কোমরে একটা সাদা রঙের তোয়ালে জড়িয়ে শাওয়ারে ঢুকে দিল। টানা 20 মিনিট পর শাওয়ার নিয়ে যখন বেরোলো তখন তার শরীর থেকে সাবানের মৃদু সুবাস আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা হ্যান্ড ড্রয়ার দিয়ে নিচে চুলগুলো নিখুঁতভাবে শুকিয়ে নিল সে। ড্রেসিং টেবিল থেকে একটা অ্যাশ রঙের ফিটিং টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিতেই তার ক্লান্তি যেন অর্ধেক উধাও হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও বাড়ি কলেজ যে লোক বাঁধনের ঘরে রাতে খাবার দিয়ে গেল। গত কয়েকদিন ধরে সে সবার সাথে ডাইনিংয়ে না বসে নিজের ঘরে একা ডিনার সারে। বাঁধন শান্তভাবে টেবিলে বসে খেতে শুরু করলো। ঠিক তখনই কোনো অনুমতি না নিয়েই ঘরে ঢুকলো আকাশ।
সে সরাসরি গিয়ে বাঁধনের নরম গলায় বিছানায় আয়েশ করে শুয়ে পড়লো। তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আস্তা মার্ডার কেসের নতুন কোনো আপডেট পেলে? বাঁধন আকাশের দিকে একবার না তাকিয়ে খুব মন দিয়ে খেতে খেতে বলল, এখন খাচ্ছি, খাওয়ার সময় কোনো প্রফেশনাল কথা বলতে চাচ্ছি না। আকাশ বিছানায় এক হাত মাথা নিচে দিয়ে কাত হয়ে শুয়ে বাঁধনের নির্লিপ্ত দিকে তাকিয়ে রইল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শালা, একদম ছোটবেলার মতোই রয়ে গেলি। তোর সেই এক গুমি আর যে তো তিল পরিমাণও কমেনি। খাওয়ার সময় কথা বললে কি ভাত হজম হবে না? বাঁধন চরম দিয়ে ভাতের নলা মুখে পুরো মুখ নিচু স্বরে বলল, জানি না। আকাশ আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। বাঁধন খাওয়া শেষ করে এক পাশে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপটা ওপেন করতে করতে সে আকাশের উদ্দেশ্যে বলল, তোর খবর কি? কিছু করবি নাকি সারা জীবন এভাবেই থাকবি? আকাশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখছি কি করা যায়। সারা জীবন তো আর এভাবে বেকার থাকা যাবে না। ভাবছি কলেজে প্রফেসর হিসেবে জয়েন করব। বাঁধন কিবোর্ড থেকে হাত থামিয়ে ভ্রু কুঁচকে শুধালো, কোন কলেজে? আনন্দমহল। রূপাদের কলেজে? রূপা নামটা শোনা মাত্রই বাঁধনের চোয়াল আবার শক্ত হয়ে এলো। তার চোখের দৃষ্টি মুহূর্তে হিমশীতল হয়ে উঠল। আকাশ বুঝতে পারল ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। সে পরিস্থিতি সামলাতে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই বাঁধন গম্ভীর কণ্ঠে বলল, রুমে যা, আমি ঘুমাবো। আকাশ আর কথা না বাড়িয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁধন ল্যাপটপটা পাশে রেখে বিছানা সেরে উঠে দাঁড়ালো। মাথাটা কোনো ঝিমঝিম করছে। এক কাপ কফি খেতে ইচ্ছে করছে ভীষণ। সে ঘর থেকে বেরিয়ে সরাসরি নিচে রান্নাঘরে চলে এলো। কাজের লোক ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজে ব্ল্যাক কফি বানিয়ে নিল। মগ ভর্তি ধোয়া ওঠা কফি নিয়ে সে ধীরে পায়ে ব্যালকনি এসে দাঁড়ালো। বাঁ হাতটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে দিয়ে ডান হাতে কফি মগটা শক্ত করে ধরে সামনের অন্ধকারে বাগানটার দিকে তাকিয়ে রইল। কফিতে একটা লম্বা চুমুক দিতে গরম তালটা গলায় নামার সময় একটু অদ্ভুত প্রশান্তির দিকে গেল। রাতে নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাঁধনের কানে এক চিকন মেয়ালি অথচ ভারী সুরে আর মিষ্টি কণ্ঠ ভেসে এলো। বাঁধন কফির মগ হাতে থমকে দাঁড়িয়ে সেই সুরের উৎস খোঁজার চেষ্টা করলো। সে উচ্চ হয়ে পাশে ব্যালকনিটার দিকে তাকিয়ে দেখলো সেই পরিচিত দৃশ্য। ব্যালকনির গ্রিনের ওপর দুই পা তুলে ওয়ার্নে কার্নিশে রেখে দেওয়ালের পিঠ ঠেলিয়ে উল্টো হয়ে বসে আছে একটা মেয়ে। তার লম্বা খোলা চুল, রাতে মৃদু বাতাস হালকা উঠছে। মেয়েটা উল্টো দিকে ঘুরে কিছুটা একটা করছে। তার হাতে কইনো দুটো বারবার নাড়ছে। বাঁধন কয়েক মুহূর্তের জন্য স্বস্তি হয়ে গেল। তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল, আবার দ্বিগুণ বেগে ধক করে উঠল। এই সেই ব্যালকনি যেখানে সে কয়েক রাত আগেই রূপাকে দেখেছিল। তবে কি এটাই রূপা? বাঁধনের সেই গভীর ভাবনার মাঝেই রাতের নির্জনতা চির সেই মায়াবী সুর আবার তার কানে আছড়ে পড়ল। রূপা আপন ময়ে বলে উঠল, যেমন করে নিঝুম বনে লুকিয়ে থাকে মুক্ত, তেমনি করে আমার হৃদয়ে তোমার সাথে যুক্ত। রূপার সেই মায়াবী সুরে বাঁধনের হৃৎপিণ্ডের স্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিল। বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়, যা বাঁধন নিজেও ব্যাখ্যা করতে পারছে না। কেন ওই মেয়েকে দেখতে তার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে? কেন এই কণ্ঠস্বর তার একটা চেনা মনে হচ্ছে না? তার মনে হলো এই সুর যে আগে কোথাও শুনেছে, কোনো এক শান্ত দুপুরে কিংবা কোনো এক পথে। এদিকে ব্যালকনির টিমটিমে আলোয় রূপা তখন ড্রয়িং রুমের প্যাডে আনমনে আঁকিঝুঁকি আঁকছিল। মনটা ভীষণ খারাপ থাকলেও রাতে এই নিস্তব্ধতা ব্যালকনিতে একা বসে সাদা খাতায় পাখির সিমসাম বাড়ি, অচেনা মানুষ কিংবা রঙিন ফুল ছবি আঁকা তার পুরনো অভ্যাস। এভাবে নিরস চর্চা করতে করতে অবহেলায় আকাশে ছবিগুলো এখন চ্যাম্পিয়ন আর্টিস্টের ছোঁয়া লেগে আছে। কিন্তু আজ পেন্সিলের হাতে নিতেই রূপার মনটা কেমন যেন অচেনা এক ভাবনায় হারিয়ে গেল। সে বাড়ি, ফুল বা কোনো চেনার অবয়ন আকাশ নয়। নিজের অজান্তে গম্ভীর ভাবনায় ডুবে গেল সে। প্যাডের পাতায় একজোড়া পুরুষের চোখ ফুটিয়ে তুলল। আকাশ শেষ হতে যখন সে ড্রয়িংয়ে প্যাডটা নিয়ে সামনে ধরল, মুহূর্তেই চমকে উঠল। আবাসা ঝাপসা আলোতে সাদা প্যাডের উপর স্পষ্ট ফুটে উঠেছে দুই জোড়া তীব্র তীক্ষ্ণ চোখ। দু চোখে সে নিজেও অজান্তেই ভাবতে ভাবতে এঁকে ফেলেছে। রূপা স্তব্ধ হয়ে রইল। পেন্সিল ধরার হাতটা অবশ হয়ে এলো। সে নিজের আঁকা ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এ কার চোখ আঁকলো সে? হঠাৎ রূপা চমকে খেয়াল করলো ড্রয়িংয়ে প্যান্টে আঁকা ওই তীক্ষ্ণ চোখ জোড়া বা চোখ ভ্রু কুঁচকে এক সূক্ষ্ম স্নীল করা কাটার দাগ এঁকে ফেলেছে। সে ওই সামান্য কাটার দাগ দেখা মাত্র বুকের ভেতর যেন অজানা ভয়ে ধক করে উঠল। এক মুহূর্তে দেরি না করে চোখ দুটো
শক্ত করে বন্ধ করলো। সাথে সাথে তার চোখ বন্ধ পাতায় ভেসে উঠল আজকের বাস্তব রাস্তায় দেখা সে ভয়ঙ্কর সুন্দর পুলিশ ছেলেটার চোখ। ঠিক তারপরে ভেসে উঠল সেই বৃষ্টির দিনের রহস্যময় অবয়ব, যার চোখ দুটো হুটহাট এক। আর এই পুরুষটার চোখের দিকে তাকালে একে নেশা লাগছে। ফজরের স্নিগ্ধ আওয়াজ চারদিকে নিস্তব্ধতা ভেঙে এক পবিত্র আবেশ ছড়িয়ে দিচ্ছে। সেই সুরে বাঁধনের ঘুম ভাঙলো। প্রতিদিনের মতোই আজও সে দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। এটা নতুন কিছুই নয়, বাঁধন 5 ওয়াক্ত নামাজ জামাতে সাথে পড়ার চেষ্টা করে। এক ওয়াক্ত মিস দেয় না। মাথায় সাদা একটা টুপি পরে যখন সদর দরজায় পৌঁছালো, দেখলো আহসান মঞ্জিলে পাঞ্জাবি পরে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আহসান রহমান 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়ে, আর বাঁধন ফেরার পর তিনি সবসময় ছেলের অপেক্ষায় থাকে যাতে একসাথে যাওয়া যায়। বাঁধন কোনো কথা না বলে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। আহসান রহমানও নিঃশব্দে তার পাশে পা মেলালো। মসজিদের দিকে যাওয়ার পথে আহসান রহমান হঠাৎ খুব করুণ স্বরে বলে উঠল, আমি যদি কখনো মরে যাই, তখনও কি আমার উপর এভাবে রেগে থাকবি? বাঁধনের চলার গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। কলিজার ভেতরটা একটা মোচড় দিয়ে উঠলেও সে নিজের আবেগ প্রকাশ করলো না। বাবার দিকে না তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, আল্লাহর অসীম ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে এসব অশুভ কথা আমি শুনতে চাচ্ছি না। বলে সে পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তারা ময়মনসিংহ ঐতিহাসিক বড় মসজিদে এসে পৌঁছালো। নামাজ শেষ করে মুন্সি মুসল্লিরা যখন বাড়ি ফিরছিল, বাঁধন তখন উল্টো পথ। আহসান রহমান অবাক হয়ে ডাক দিলেন, ওইদিকে কোথায় যাস? বাঁধন না থেমে কেবল ঘাটটা সামান্য ঘুরে বলল, আমার একটু কাজ আছে, আপনি বাড়ি চলে যান। বলে সে দীর্ঘ পায়ে হেঁটে অনেক দূরে চলে গেল। আহসান রহমান বাড়ি ফিরলেন না। তিনি কৌতূহলী হয়ে দূর থেকে বাঁধনকে অনুসরণ করতে লাগলেন। দেখলেন বাঁধন এসে দাঁড়িয়েছে কালীবাড়ি গোরস্থানে। বাঁধন সোজা ভেতরে ঢুকে তার মায়ের কবরে শিরায় গিয়ে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় কবরের পাশে ছোট গাছগুলো দুলছে। বাঁধন দুহাত তুলে মোনাজাত করলো। তার চোখের কোণে বেয়ে তখন তপ্ত জলের ধরা নামছে। সে ধীরে স্থিরে কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা আজ তোমার মেহমান। তুমি তাকে তোমার রহমতে সবচেয়ে শীতল ছায়াতে আশ্রয় দাও। ইয়া মাবুত, আমার মার জন্য অনেক কষ্ট করতেছে। তার সবটা জীবন ছিল কেবল ত্যাগের গল্প। আজ আমি তোমার দেওয়া নিয়ামত অনেক বড় পদেও আসে, কিন্তু মা পাশে নেই। তার মাথায় আমার প্রথম স্যালুটটাই তুলে দেব। মালিক, আমার মায়ের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। কবরের জগৎটাকে তার জন্য জান্নাত বাগান বানিয়ে দাও। ওপাশে মা যেন কারো কোনো অভাব না বোধ করে। আমার এই সামান্য নামাজ, ইবাদত আর নেক আমলগুলো সওয়াব তুমি আমার মায়ের রূহে পৌঁছে দাও। হে দয়াময়, রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার মায়ের সাথে মিলিত হওয়ার তৌফিক দিও। মা যেখানে আছে সেখানে অনেক সুখে থাকা। আল্লাহ, তুমি আমার মাকে খুব ভালো করে রেখো, আমিন। দূর থেকে দাঁড়িয়ে নিঃশব্দে দেখলেন আহসান রহমান। তার চোখ দেখলে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই, তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারী মন নিয়ে বাড়ি পথে হাঁটা দিলেন। বাঁধন আরো কিছুক্ষণ করে কবরের নির্জন বসে রইল। যে মায়ের কবরের মাটি ঘ্রাণে নিজের সবটুকু হাহাকার বিলিয়ে দিচ্ছে। একটু পর কবরস্থান থেকে বের হয়ে রাস্তার রাস্তায় তার পকেটে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে উঠে দেখলো ওয়াকিল গন্ডগোল। নামটা দেখেই বাঁধনের ঠোঁটের কোণে একটা বিস্ময় হাসি রেখা ফুটে উঠল। এই নামটা বাঁধনই দিয়েছে। পুলিশ ট্রেনিং এর সময় ওয়াকিল যেখানে যেত একটা না ঝামেলা পাকিয়ে ছাড়তো। সেই থেকে সে বাঁধনের কাছে ওয়াকিল গন্ডগোল। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ওয়াকিল তার স্বভাবজাত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কিরে 30 বছরের বুইড়া, তুই আসিস কই? এখনো ময়মনসিংহ জেলা স্কুলের মাঠে আয়। সবাই ব্যায়াম শেষ করে দৌড়াতে শুরু করেছে, তুই এখনো নিখোঁজ। বাঁধন হাসতে হাসতে জিরা স্কুল মাঠের দিকে পা বাড়িয়ে বলল, হালার ঘরের হালা গন্ডগোল, আমার কোন দিক দিয়া তোর বুইড়া মনে হয় রে? ওয়াকিল ওপাশ থেকে দরজার গলায় বলল, তুই তো বুইড়া রে হালা, এখন বিয়ে করিস নাই, 30 বছর পার হয়ে গেল। আরে শালা, সময় থাকতে থাকতে বিয়েটা করে ফেল, নইলে পরে যখন করবি তখন তোর বউ তোর স্বামী না ডেকে নির্ঘাত দাদু বলে ডাকবে। বাঁধন চোখ পাখে গম্ভীর হওয়ার ভাব করে বলে, 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি তোর কাছে। মিনিট কয়েক ধরে লম্বা লম্বা পা ফেলে জেলা স্কুলের মাঠে পৌঁছে গেল বাঁধন। দূর থেকে দেখলে ওয়াকিল একটা ঢিলে ঢালা নীল টি শার্ট আর হাফ ট্রাউজার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে। বাঁধন ওর দিকে এমন দৃষ্টি নিয়ে এগোচ্ছে যেন সামনে গিয়ে পেলেই আজ মেরেই ফেলবে।
বাঁধনের ওভাবে অগ্নিমূর্তি আসছে দেখে ওয়াকিলের পিঠে চমকে গেল। সে এক মুহূর্তে দেরি না করে যান হাতে নিয়ে ভো ভো দৌড়ে লাগলো। বাঁধনের পেছনে ছুটতে লাগতে শুরু করলো। পুরো মাঠ জুড়ে তখন চোর পুলিশ খেলা শুরু হয়ে গেল। ওয়াকিল দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, কিরে আজ তুই কি আমাকে আসামি ধরার ট্রেনিং মনে করে ব্যায়াম করাচ্ছিস নাকি? থাম শালা, আর পারছি না। বাঁধন পেছন থেকে গতি বাড়িয়ে দিল। থামবো তুই না বললি আমি বুইড়া? আজ এই বুইড়া দৌড় দেখাবি তুই। আজ তোর পাইলে জেলা স্কুল মাঠে মাটিতে পুঁতা ফেলবো। ওয়াকিল এক চক্কর দিয়ে ঘোর বাঁধনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে বলল, আরে ভাই, আমি তো তোর ভালোর জন্য বলেছি। 30 তো কম হলো না। এখন বিয়ে করে তোর বাচ্চা যখন স্কুলে যাওয়ার বয়স হবে তখন লোকে তাকে বাবা ভেবে বলবে দাদু ভাই। নাতি নিয়ে কই যান? ওই অপমান কি সহ্য করতে পারবি? কথাটা শুনে বাঁধন হাত থেকে একটা কাল্পনিক জুতো ছোঁয়ার ভঙ্গি করলো। সে এক লাফে ওয়াকিলের কাছে পৌঁছে ওর কপাল চেপে ধরলো। হালকা ঘরে হালকা হালার ঘরে হালা, আজ তোর সব দাঁত খুলে হাত ধরিয়ে দেব। তারপর দেখবো কাকে তুই দাদু ডাকোস। ওয়াকিল হাসতে হাসতে বাঁধনের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, আরে স্যার স্যার, এসপি সাহেব এই গুন্ডামি দেখলে ময়মনসিংহে মানুষ তো ভরে শহর ছেড়ে পালাবে। আমি তো তোর ফ্রেন্ড, একটু সত্য কথা বললি বলে কি মারবি? বাঁধন একটা হালকা লাথি বসিয়ে দিয়ে ওয়াকিলের পায়ে। তারপর নিজেও হাসতে হাসতে বলল, গন্ডগোল নামটা তোর এমনি এমনি দেই নাই শালা। সকালে নামাজ পড়ে আসলাম একটু শান্তি খুঁজতে, আর তুই আয়সা বিয়ার ভূত মাথায় ঢুকাচ্ছিস। চল এখন 5 চক্কর দৌড় দিবি আমার সাথে। এক চুল কম হলে আজ তোর একদিন কি আমার একদিন। অখিল কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, হায়রে কপাল। বন্ধু ভাইলো চাইতে গিয়ে এখন নিজের জানটায় খেলাতে যাচ্ছে। দুই বন্ধু তখন জিম স্কুলে মাঠের স্কুল ঘাসের উপর দিয়ে দৌড়াতে শুরু করলো। অনেকক্ষণ ঘাম ঝরানো ব্যায়াম দৌড়াতে দৌড়াতে পর দুজনেই হাঁপাতে হাঁপাতে মাঠের সবুজ গাছের উপর ধপ করে বসে পড়লো। বাঁধনের শরীর বেয়ে ঘাম ঝরেছে। গরমে সে টি শার্ট খুলে কপাল কাঁধের উপর ফেলে দিল। সকালের কাঁচা রোদ আর সুঠাম পেশিও শরীরটা চকচক করছে। অখিল এক পলক বাঁধনের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা, তোরে দেখলে মাঝে মাঝে আমি নিজেই হিংসা হয়। একটা পুরুষ মানুষ এত সুন্দর কেমনে রে? তবে যাই বলিস, তোর কপালে যেই থাকুক, ভাগ্যটা গুনে 30 বছরে একটা জাদরে বুইড়া পাবে সে। কথাটা কান থেকে যেতে বাঁধন মুহূর্তের মধ্যে দাঁতে দাঁত পিষে ওয়াকিলের পায়ে কষে একটা লাথি মারলো। ওয়াকিল ওরে বাবা বলে লাফিয়ে হাসতে হাসতে পা ডলতে বলল। হাল হাসাহাসি থামিয়ে হঠাৎ ওয়াকিল কিছুটা সিরিয়াস হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলল, ভালো কথা মনে পড়লো। কিরে, তোর যে একটা বোন আছে সেটা তো আগে বলিস নাই আমাকে। বাঁধন পানির বোতলে মুখ ঢুলে ঢকঢক করে কিছুটা পানি খেয়ে একটা লম্বা শ্বাস টেনে বলল, আমার কোনো বোন নেই। অখিল ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করলো, বোন নেই মানে? তাহলে কাল যে মেয়ে এসপি অফিসে এসে দাবি করলো তুই নাকি ওর ভাই হোস। বাঁধনের পানির বোতল ধরার হাতটা স্থির হয়ে গেল। সে সন্ধিহার গলায় জিজ্ঞেস করলো, কোন মেয়ে? কার সাথে বলেছিস? ওই যে কাল সুপার কার্যালয়ে একটা মেয়ে আসার নাম, অ্যাশ রঙের 3 পিস পরা ছিল, গায়ের রংটা বেশ ফর্সা। অখিলের বর্ণনা শুনে বাঁধনের সঙ্গে সঙ্গে মনে পড়লো কাল তো শান্তা গিয়েছিল ওর সাথে দেখা করতে। সে নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা শান্তার কথা বলছিস? হ্যাঁ, ও আমার কাকাতো বোন। অখিল এবার বাঁকা একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, আমি ভাবছিলাম তোর নিজেরই বোন। যাই হোক, তোর কাকাতো বোনটা কিন্তু বেশ সুন্দরী। তার লাগে কি তোর কোনো তালে তালে চক্কর চলতে আছে নাকি? কথাটা শোনা মাত্রই বাঁধন ঝট করে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে ওয়াকিলে এমন ভাবে তাকালো যেন এই এক্ষুনি ওকে কাঁচা চিবিয়ে খাবে। সে বিরক্ত মেশানো গলায় বলল, তুই নিজে যেমন আস্তে একটা গন্ডগাল, তোর মাথাও একদম গন্ডগাল মার্কা নোংরা। তোর নাম অখিল না দিয়ে আসলে গন্ডগোল রাখা উচিত ছিল। বাঁধন ঘামে ভেজায় টি শার্ট বাঁধে ফেলে খানিক দয়ে দরদা ভঙ্গিতে বাড়িতে ফিরল। বাঁধন দাদুকে হালকা হেসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম দাদু, শুভ সকাল। হাজী রহমান পেপারটা সরিয়ে চশমার উপর দিয়ে প্রিয় দাদুর ভাইয়ের দিকে তাকালেন। বাঁধনের সুঠাম শরীর আর ঘামের দেখে তিনি স্নানে বললেন, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল দাদু ভাই। তুই তো একদম ভিজে গিয়েছিস রে, যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এ অবস্থায় বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যাবে। বাঁধন সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঠিক সেই সময় উপর থেকে নামছিল শান্তা। বাঁধনের ওপর উঠতে দেখে শান্তার মাথা উঁচু। হিন্দি সিনেমার রোমান্টিক ভূত সাওয়ার হলো। সে ভাবলো এখনই তো সুযোগ। সিনেমায় যেমন দেখেছে
নায়িকা সিঁড়ি দিয়ে ধপাস করে পড়বে আর হিরো ঠিক সেই মুহূর্তে তার কোমর জড়িয়ে ধরে ফেলবে। তারপর স্লো মেশানো একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। শান্তা নিজের মনে একটা সিনেমার স্পট সাজিয়ে ফেললো, যেই ভাবা সেই কাজ। বাদন যখন ওর কাছাকাছি আসলো, শান্তা ঠিক তখনই একটা নাটকীয় ভঙ্গি করে ও মা বলে পা পিছলে যাওয়ার ভান করলো। সে চোখ একদম প্রস্থান হয়ে আছে যে এখনই বাঁধনের শান্ত হাত তাকে আগলে ধরবে, কিন্তু বাস্তবে যা ঘটলো সিনেমায় ধারের কাছেও নেই। বাঁধন বড় বড় পা ফেলে শান্তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে উপরে উঠে গেল। শান্তা যখন বুঝলো কেউ তাকে ধরেনি, তখন তার মধ্যকর্ষ শক্তি কাজ শুরু করে দিয়েছে। সে কোনো অবলম্বনায় পেয়ে একদম ধপাস করে সিঁড়িতে আছড়ে পড়লো। কোমরে হাড়ে একটা বৃষ্টির শব্দ হতে শান্তার মুখ দিয়ে সিনেমাটির ডায়লগের বদলে বেরোলো একটা বিকট চিৎকার, ও মা গো মরে গেলাম রে। শান্তা গগন বিদয় চিৎকারে শিল্পী রহমান আর রজনী রান্নাঘর থেকে হাত খুন্তি হাতে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সিঁড়িতে শান্তাকে ওভাবে কুঁকড়ে বসে থাকতে দেখে শিল্পী রহমান অবাক হয়ে বললেন, কি হয়েছে, ওভাবে সিঁড়ি বসে কাঁদছিস কেন? আমার অমন করে চিৎকার বাদ দিলি কেন? শান্তা ব্যথায় এক হাত দিয়ে কোমর চেপে ধরে করুণ মুখে বলল, পড়ে গিয়েছি গুমা। রজ রজনী রহমান শান্ত হয়ে ধরে টেনে তুলে বিরক্তি নিয়ে বললেন, চোখ থাকতে পড়িস কিভাবে শুনি? বড় হয়েছিস, একটু দেখে হাঁটতে পারিস না? শান্তার মুখে কিছু না বলেও মনে মনে তখন বাঘনের গোষ্ঠী উদ্ধার করেছে। সে মনে মনে গজ গজ করতে 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 লাগলো, আমি তো দেখেই হাঁটছিলাম গো, শুধু পড়া নাটক করেছিলাম যাতে তোমার ওই পাষাণ ছেলেটা একটু আমার কোমরে ধরে ঝাপটে ধরে, কিন্তু হালকা ঘরের জিরো আমাকে পাত্তা না দিয়ে জ্যান্ত লাশটার মতো পাশ থেকে কাটিয়ে গেল। কে এমন রে ভাই, একটু ধরে কি এমন জাত যেত? আমার তো হাড় গোড় ভেঙে ইজ্জত পাশা হয়ে দিল। যা বোঝার সিনেমার নায়কের এসপি আসলে কোনো মিল নেই। সে দাঁতে দাঁত চিপে কোনো রকম দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরে পা বাড়ালো। মনে মনে ঠিক করলো পরে আবার পুরো ঘর রজনীগন্ধার গন্ধে মোমো করছে। দরজা খুলে ঘরে ঢুকতে ইমতিয়াজ পরনে জামা কাপড়, বিয়ের পাঞ্জাবি আর মাথার রাজকীয় পাগড়ি। সে খুব সাবধানে দরজা আটকে দিয়ে ধীরে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। রূপা লজ্জায় নিজের নখে দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। ইমতিয়াজ পাগড়িটা সরে রেখে রূপার একদম কাছে বসলো। রূপার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে মায়াবী গলায় বলল, মাশাআল্লাহ, আমার বউকে তো একদম আসমানের পরীর মতো লাগছে। আজ থেকে তুমি শুধু আমার। রূপা লজ্জায় লাল হয়ে আরো মাথা নিচু করে ফেললো। ইশতিয়াক আরে একটু ঘনিষ্ঠ হয়ে রূপার কাছে ফিস ফিস করে বলল, বা আমার বউকে দেখি মারাত্মক লজ্জা। তোমার ওই টমেটোর মতো লাল মুখটা দেখে তো আমি পাগলামি বেড়ে যাচ্ছি। আজ এই শুভরাতে আদর করার অধিকারটুকু কি আমার দেবে? রূপা নিরুত্তর আর এই নিস্তব্ধটাকে ইশতিয়াক সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল। সে যেন প্রেমের সাগরে ডুহাবুডুবু খাচ্ছে। আবেগে আর উত্তেজনায় পাগল হয়ে সে রূপার কাঁধে ধরে বিছানায় শুয়ে দিল এবং নিজে তার ঝাঁপসিয়ে পড়ল। রূপা গাল গাল আর ঘরের আশেপাশে পাগলের মতো চুমু খেতে শুরু করলো সে। ইশতিয়াক যেন রোমান্টিক অ্যাভাস্টারে চূড়ান্ত পৌঁছে গেল, কিন্তু সেই মুহূর্তেই তার সুখের নদীতে এক বিশাল সুনামি আঘাত হানল। হঠাৎ তার পাছায় কেউ সপাট করে একটা শক্ত কঞ্চিত বাড়িয়ে বসিয়ে দিল। ব্যথায় ইশতিয়াককে কলিজা শুকিয়ে নীল হয়ে গেল। সে চোখ বন্ধ রেখে যন্ত্রণায় কুকড়ে চিৎকার করে উঠল, কোন খানকির পোলারে বাসর ঘরে হামলা চালায়? মুহূর্তে এক ভারী আবার অত্যন্ত রাগী মহিলার কণ্ঠস্বর ঘরের দেওয়ালের প্রতিবন্ধীতে তুলল, বেয়াদব, আমি কোনো খানকির পোলা না, আমি তোর মা। ইশতিয়াক তখনও ঘরের মধ্যে, সে চোখ না খুলে আধো ঘুমন্ত স্বরে বলল, ও মা তুমি? ছিমা, তুমি তোমার জানোয়ার ছেলের বসার ঘরে এভাবে ঢুকে পড়লে? লাজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিলে? যাও মা, জলদি রুম থেকে বের হও, তোমার বৌমা তো লজ্জায় জ্ঞান হারাবে। মা ওপাশ থেকে এবার দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিলেন, তা বলি কি বাপ, আমার ছেলে কি এখন কোলবালিশের সাথে বাসর করেছে? কোলবালিশ শব্দটা কানে যেতে ইশতিয়াকের চটাং ভাঙলো। সে ঝট করে চোখ খুলে দেখলো সামনে কোলবালিশ শাড়ি পরা অপ্সরী নেই, বরং সে পুরনো একটা কোলবালিশের উপর উঠে আছে। সে বেচারা কোলবালিশের অবস্থায় একদম শোচনীয়। ইশতিয়াকের ভালোবাসা চোটে সেটা তুরার বের হওয়ার উপক্রম। বিছানায় চাদর দুমুচড়ে একাকার, আর জানালার পাশে দিয়ে আসা এক চিলেতে রোদ ইশতিয়াককে বিব্রত করেছে। সে ফ্যাল ফ্যাল করে নিজের দুহাতে মাঝখানে ধরা
কোলবালিশটা দিয়ে তাকালো। তার মাঝে মনে এতক্ষণ সেই ডিমিন রোমান্স, সেই রজনীগন্ধার ঘ্রাণ আর রূপার মায়াবী রূপ সবই ছিল একটা খতনাক স্বপ্ন। সে স্বপ্ন দেশের চেয়েও ভয়াবহ এক স্বপ্নর বাসর করেছিল কোলবালিশের সাথে। পেছনে তাকিয়ে দেখলো তার মা একটা ঝাড়ু নিয়ে অগ্নিমূর্তর মতো দাঁড়িয়ে আছে। স্ত্রী তা খুব বুঝতে পারলো। বাসর তো দূরের কথা, আজ তার কপালে ঝাড়ু নাস্তা লেখা আছে। সে কোলবালিশটা ঝাঁপড়ে ধরে বিছানার একদম কাছুমাছু মুখ করে বসে রইল, কিন্তু সেখানে শান্তি নেই। ঝাড়ু উঁচিয়ে হালকা দিলেন। এখনই বিছানা ছাড়ুন, বেলা 10টা বাজে, আর উনি স্বপ্নের কোলবালিশে বিয়া কইরা সংসার করতাছে। হারামজাদা, মুখ ধুইয়া নিচে আয়, তোর বাসর করার শখ আমি ঝাড়ু দিয়া মিটাইতাছি। স্ত্রী এক বিড় করে বলল, স্বপ্নটা সুন্দর হলেও মারাত্মক বাজে। আর একটু হলেই তো কোলবালিশকে প্রেগনেন্ট করে দিতাম। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা সেই বেনি আজ দুধ কাঁধের উপর দুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিচ্ছে। নিচে আসতে সে দেখলো তার বাবা, কাকা আর দাদামশাই গম্ভীর মুখে অফিসের জরুরি সব ফাইল নিয়ে আলোচনায় মগ্ন। রূপা হালকা হাসি মুখের সাথে কুশল বিনিময় করলো। শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শান্তা এসে হাজির হলো। দুজনে মিলে চটজলদি সকালে নাস্তা সেরে কলেজের পথে বেরিয়ে পড়লো। সকাল 10টা, আন্দরমহল কলেজ। ক্লাসরুমে এক কোনায় বসে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া জমিয়ে আড্ডা দিচ্ছে। কিন্তু রূপার মনটা যেন ঠিক এখানে নেই। কাল রাতে ওই রহস্যময় একজোড়া চোখের ছবি আঁকতে পর থেকে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সারা রাত এক ফোঁটা ঘুমানোর সম্ভাবনা হয়নি। চোখ বন্ধ করে সেই তীক্ষ্ণ চাহনি আর ভ্রুর মাঝখানে ওই ছোট্ট কাটার দাগটা ভেসে উঠেছে। রূপার চেহারায় এক ধরনের অস্বস্তিতা দেখে বৃষ্টিকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? এমন দেখাচ্ছ কেন যে অনেক বড় কোনো চিন্তায় ডুবে আছে? রূপা নিজেকে একটু সামলে নিয়ে ফ্যাকাশে হলো, আরে না, ওসব কিছুই না, এমনি শরীরটা একটু ম্যাচ করছে, ভালো লাগছে না। দীর্ঘদেহী যুবকটির ওপর পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস। জেল দেওয়া চুলে তাকে একদম নিখুঁত কোনো মডেলের মতোই লাগছে। আকাশে দেখা মাত্রই রূপ চোখ পলকে উঠল। আকাশ ভাইয়ে তাদের কলেজের হঠাৎ। সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশে দেখা মাত্রই তার বুকের ভেতর সেই পরিচিত ধকধক শুরু হয়ে গেল। কেন জানি এই মানুষটাকে সামনে দেখলেই তার হার্টবিট বাতাসে বেগে বাড়তে থাকে। প্রিন্সিপাল স্যার গভীর গলায় ঘোষণা দিলেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, আলাপ করিয়ে দিচ্ছি, ইনি আকাশ। আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা মনে রাখো, ক্লাসে অথচ কথা বলা বা শব্দ করা উনি একদম পছন্দ করেন না। আশা করি আমার এই সতর্কবার্তা যেন দ্বিতীয়বার বলতে না হয়। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ ধীরে পায়ে এবার সামনে এসে দাঁড়ায়। সানগ্লাস খুলে পকেটে রাখতে তার সে তীক্ষ্ণ চোখ জোড়া সবার সামনে স্পষ্ট হলো। সে গভীর কিন্তু অত্যন্ত মার্জিত কণ্ঠে বলতে শুরু করলো, গুড মর্নিং class. As your principal sir maintains, I am Akash Rahman and I will be learning your English sections for today on war. I believe English is just a subject. It's a language of expressions and I expect of your approach with defiance. সেই মুহূর্তে ওপর দিয়ে একবার নজর বুলিয়ে নিল, তারপর বলল, I hope we are on this same page in this class to everyone. রূপ কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার মনে এখন থেকে তার ইংলিশ টিচার আর কেউ নয়, স্বয়ং তার আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা আরও শোচনীয়। তার বুকের ভেতরে যেন কেউ অবতীর হাতুড়ি পেটাচ্ছে। যে লোকটা থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতে চায়, আজ সেই লোকটা তার ক্লাসের টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বৃষ্টি জীবনের গল্পটা যেন আজ সেখানে এসে দাঁড়িয়েছে। আকাশ অত্যন্ত গম্ভীর সাথে একে একে সবার পরিচয় নিতে লাগলো। একসময় রূপার সামনে এসে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে জিজ্ঞেস করলো, অ্যান্ড হোয়াটস ইয়োর নেম? রূপা কিছুটা আমতা আমতা করে বলল, আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানোই। বাকিটুকু বলার সুযোগ না দিয়ে আকাশ হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত পেশাদার কণ্ঠে উত্তর দিল, expect me. I am not your by in this promise. Inside of classroom, I am teacher and you are your student.
আকাশ ডাস্টারটা দিয়ে রূপার বাম কাঁধে হালকা করে একটা বাড়ি মেয়ে শাসনের স্বরে বাংলায় বলল, নতুন বলে আজ কিছু বললাম না, এরপর যেমন বেয়াদবি করলে এখানেই মেরে চামড়া তুলবো, আর বাসায় গিয়েও চাচ্চুর কাছে বিচার দেব, মনে থাকবে যেন। বিচারের কথা শুনে রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়া মানেই মহাবিপদ। সে ঠোঁট উল্টে ব্যথা জায়গায় হাত ডলতে ডলতে নিঃশব্দে নিজের ছিটে সে দিয়ে গেল। আকাশ এবার ধীরে পায়ে বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে বৃষ্টির বুকটা আবার কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করলো, অ্যান্ড হোয়াটস অ্যাবাউট ইউ? মাই আই হ্যাভ ইউর নেম প্লিজ? বৃষ্টি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে উত্তর দিল, জি জি স্যার, আমার নাম বৃষ্টি। আকাশ বৃষ্টির দিকে এক পা এগিয়ে এসে ভ্রু কুঁচকে তাকালো। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুঁকড়ে যাচ্ছে। সে গম্ভীর গলা জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা আমতা করে বলল, মা মানে। আকাশ এবার ডেস্কের উপর দুই হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মা মানে? এভাবে কাঁপছো কেন? শরীর খারাপ নাকি? যদি অসুস্থ বোধ করো তবে সেটা পরিষ্কার করে জানাও। বৃষ্টি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলো। তার মাথায় তখন হাজারটা খিত্তি ঘুরছে। সে মনে মনে বিড়বিড় করতে লাগলো, আরে হালকা ঘরে হালকা, তোরে দেখে আমার পুরো শরীর নার্ভাস হয়ে কাঁপছে, আর উনি আসছে ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিকই আছে, শুধু তুই সামনে থাকলে আমার হার্টবিট জেলা স্কুল মাঠে দৌড়ে প্রতিযোগিতায় মতো দৌড়ায়। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আকাশের হঠাৎ কড়া স্বরে বৃষ্টির একদম বিদ্যুৎ বৃষ্টির মতো চমকে উঠল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, না না স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। আকাশ আরো কয়েক সেকেন্ড বৃষ্টির চোখে তীক্ষ্ণ নজর রাখলো। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বসো, ক্লাস মনোযোগ দাও, মনে যেন অন্য কোথাও না থাকে। বৃষ্টি ধপ করে নিজের সিটে বসে পড়া আর টেবিলের ওপর নিচে ওড়নাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবলো, এই লোকটার সামনে প্রতিদিন ক্লাস করা মানেই নিজের আয়ু 10 বছরে কমিয়ে ফেলা। বিকেলে স্নান আলোয় ডিআরজি কার্যকলায় এখন এক থমথমে দুর্গের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে করিডোরের সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বাঘের মতো পায়চারি করছে এসপি বাঁধন, পরনে হাফ হাতা শার্ট ইউনিফর্ম, যা তার শক্তপোক্ত পেশিবাহুর হাতের দুটো আরো বেশি জাদরে যা দেখাচ্ছে। তার দুই হাত পিঠের পেছনে শক্ত করে ধরা, চাহনি যেন কোনো খাপ খেলা তলোয়ার। সামনে বিশাল রাজকীয় ও কাঠের টেবিলে ওপাশে বসে আছে এই শহরের রাক্ষস ডিআইপি আলতাফ মাহমুদ। তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে বাঁধনের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। স্তব্ধতা ভেঙে তার গম্ভীর কণ্ঠে ঘরের দেওয়ালের প্রতিদ্বন্দ্বী তুললেন, তার মানে এখনো অসীমকে খোঁজে নেয়। দেশে ফিরে অন্তত একটা হলেও নারী খোঁজে যাচ্ছে। বাঁধন এইভাবে চলতে থাকলে দেশটা কতটা ভয়ানক হবে তা কি মনে ধারণা আছে তোমার? বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে স্যালুট দিল। তার চল শক্ত হয়ে এলো, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সমান দৃঢ়তা। সে ধীরে স্থিরে বলল, স্যার, আমরা আমাদের স্বার্থ দিয়ে চেষ্টা করেছি। অপরাধীরা খুব দ্রুততার সাথে রুক্ষ পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগা পৌঁছে গিয়েছি। আমাকে আর কিছুটা সময় দিন স্যার, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে এই নোংরা সিন্ডিকেট আমি গুজে দেব। আলতাফ মাহমুদ ফাইলটা সশব্দে বন্ধ করলো। বাঁধনের চোখে যেন যে তিনি দেখেছেন তা তাকে কিছুটা আশ্বাস করলো। তিনি নিচু স্বরে বললেন, আশা করি এই তেজ যেন শুধু কথা না থাকে। আর হ্যাঁ, নেক্সট 48 ঘন্টার মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট চাই। কলেজ ছুটির পর রূপা আজ তার সোজা বাড়ি ফিরল না। রিক্সাওয়ালার কাছে গন্তব্য বদলে দিয়ে রওনা দিল ডিআইপি কার্যালয়ের অভিমুখে। উদ্দেশ্য আলতাফ মাহমুদের সাথে দেখা করবে। আলতাফ মাহমুদের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যার সময় হলে প্রকাশ পাবে। অফিসের মেইন গেটে ঢুকতেই রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআরপি কার্যকালে বিশেষ 2 সিকিউরিটি ডাক আছে, যাদের রূপা জাঁকজমক মনে করে। গতবারে তো একটা তাকে প্রায় কামড়ে দিয়েছিল। রূপা শান্তপনে পা ফেলে ভেতরে ঢুকে দেখলো একটা কুকুর গাছের সাথে মোটা রাশি দিয়ে বাঁধা। কুকুরটাকে বাঁধা দেখে রূপা 100 গুণ বেড়ে গেল। সে ভাবলো, বেটা আজকে তো সাইজ করে। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্বে এগিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। কিরে কুত্তা, খুব তো ঘেউ ঘেউ করতে, এখন কি হলো? রাশিতে বাঁধা পড়ে একদম বিড়াল হয়ে গেছিস?
কুকুরটার আগে গজ গজ করতে লাগলো। রূপা ভেংচি কেটে বলল, বেয়াদব কুকুর, সরকারি অফিসে থাকিস বলে কি নিজেকে বাঘ ভাবিস? তোর মতো 100টা কুকুরে আমি পকেটে নিয়ে ঘুরি। আয় না দেখি কেমন দৌড়াদৌড়ি পারিস। কুকুরটা এবার বিকট স্বরে ঘেউ করে উঠল। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে তোকে দিয়ে আজকে ডাল ভাত খাবো। তোকে কপালে আজ শনি আছে। ঠিক এই চরম অপজন্মনের মধ্যে এক অভাবনীয় ঘটনা ঘটল। কুকুরটা এমন এক হ্যাঁচকাটা সে দেখলো রাশি খোলা, আর কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকে লক্ষ্য স্থির করেছে। ও মারে, খেয়ে ফেললো রে! 1 সেকেন্ডে দেরি না করে রূপা তার টাকা দিয়ে ব্যাগ শক্ত করে ধরে অলিম্পিক লেভেলের দৌড় শুরু করলো। পেছনে কুকুরটা বউ বউ করে একটা পর একটা লাফ দিচ্ছে। রূপা সোজা অপুষের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে উঠতে লাগলো। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহমুদের রুমের ঠিক সামনে তার টিমের সাথে অত্যন্ত সিরিয়াস কোনো এক ইনভেস্টিগেশন নিয়ে কথা বলেছিল। হঠাৎ দেখলো পাশে দিয়ে ধোয়া ওড়নার মতো কিছু একটা উড়ে গেল। রূপাকে কাউকে দেখার সময় পায়নি, সে সোজা আলতাফ মাহমুদের রুমে ঢুকে পড়ল। আলতাফ সাহেব তখন একটা ফাইলের সই করছিলেন। হঠাৎ দেখলো রূপার ঝড়ের বেগে ঢুকে তার টেবিলের উপর দিয়ে একটা উড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পেছনে গিয়ে আশ্রয় নিল। তার হাঁপানি আর কান্নাকাটি মিশে একাকার অবস্থা। বাঁচাও আঙ্কেল, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আলতাফ মাহমুদ নিজের চশমাটা টেবিলের উপর রেখে রূপার হাঁপানো দেখে হো হো করে হেসে দিলেন। তিনি ভালো করে জানেন এই মেয়ে আর ওই কুকুরের আদায় কাঁচকলায় সম্পর্ক। রূপা কখনো ডিআইপি সাহেবের চেয়ারে এক কোণা সেধে আছেন। আলতাফ মাহমুদ বলেন, আরে রূপা, তুই হঠাৎ এই অসময়ে আর এভাবে যান হাতে নিয়ে দৌড়ে আসলি কেন? রূপা তখনও দরজার দিকে তাকিয়ে আছে, যেখানে সেই কুকুরটা জিভ বের করে হা হা করে কাঁপছে আর রূপাকে দেখে মাঝে মধ্যে গজ গজ করছে। রূপা কাঁপা কাঁপা আঙুল উঁচিয়ে কুকুরকে দেখিয়ে নালিশের সুরে বলল, দেখো আঙ্কেল, ওই বেয়াদব কুত্তাটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকারি অফিসে কুকুর বলে কি যা তা করবে? আলতাফ মাহমুদ দরজার দিকে তাকিয়ে কুকুরটার অবস্থা থেকে আরও হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করে বললেন, সত্যি করে বল তো মা, তুই কি আবার ওই কুকুরটার সাথে কোনো দুষ্টামি করেছিস? রূপা এবার একদম ভিজে বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতেও অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ালো। তার এই অবস্থার ভঙ্গি দেখে আলতাফ মাহমুদ আর কথা বাড়ালেন না। তিনি পিয়নকে ডেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে আবারও শক্ত করে বেঁধে রাখলেন, নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর অখিল দাঁড়িয়েছিল। অখিল পৌনু দিয়ে বাঁধনকে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে দৌড়ে স্যারের কেবিনে ঢুকলো, ব্যাপারটা কি? বাঁধন কোনো উত্তর দিল না, তার চল শক্ত হয়ে আছে। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। বাঁধন ধীরে পায়ে আলতাফ মাহমুদের রুমে প্রবেশ করতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখলো একটু আগে যে ডিআরপি সাহেব কঠিন মুখে তাকে আসামির খোঁজ না পাওয়ার ঝাড়ে যাচ্ছিল, তিনি এখন রূপার সাথে খোলাস গল্পে মেতে আছে। রূপা আলতাফ মাহমুদের পাশে চেয়ারে ঝাঁকিয়ে বসে আছে আর তার কোনো একটা কথায় খিলখিল করে হাসছে। রূপা সেই ঘ্যাস দাঁত বের করে হাসি আর চোখের কোণায় চালটা দেখে বাঁধনের বুকের ভেতর আবারও সেই চেনা ঝড় শুরু করে গেল। এই মেয়েটা কেন সবসময় তার আশেপাশে এসে তার সব গম্ভীর্য ধুলোয় মিশিয়ে দেয়? রূপা তখনও বাঁধনকে খেয়াল করেনি। বাঁধন নিজেকে সামনে নিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। সে ভাবলো এখন এই পাগলিটার সামনে যাওয়া ঠিক হবে না। সে উল্টো ঘুরে ঘর থেকে বের হয়ে যেতে নিলেই পেছন থেকে আলতাফ মাহমুদ ভরাট গলায় শোনা গেল, আরে বাঁধন, এসো। আবার চলে যাচ্ছ কেন? ভেতরে এসো। বাঁধন নামটা কানে যেতেই রূপা হাসিতে ব্রেক পড়লো। সে চমকে পেছনে তাকালো। ইউনিফর্মে থাকা এক দীর্ঘদেহী যুবককে পেছনে থেকে দেখে রূপার মনে কৌতূহল জাগলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহমুদের সামনে এসে সবটা স্যালুট দিল এবং হাত দুটো পিঠের পেছনে নিয়ে পেশাদার ভঙ্গিতে বলল, জি স্যার। বাঁধনকে পুরোপুরি সামনাসামনি দেখে রূপা একদম স্বস্তি হয়ে গেল। তার চোখের পলক যেন ছাড়তে নাই। এই তো সেই চোখ, সে তীক্ষ্ণ চাহনি তাকে তাড়া করে বেড়াচ্ছে, আর যে দুটো চোখ সে নিজের অজান্তে ডায়েরির পাতায় এঁকে ফেলেছিল। বাঁধন আজ যেন কোনো গৃহদেব তাকে হার মানাতে এসেছে। তার তীক্ষ্ণ নাক, পাতলা আর চিকন একজোড়া ঠোঁট আর চোয়ালের শক্ত হাড়ের গঠন তাকে এক ধরনের রাজকীয় অভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শার্ট, হাতে ইউনিফর্ম, যার
ফিটিং এতটাই নিখুঁত যে তার সুঠাম কাঁধ আর পেশিবাহুর হাত দুটো প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউনিফর্মের হাফ হাতা থেকে বেরিয়ে আসা তার ফর্সার বলিষ্ঠ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো ফিতার একদম ঘড়ি, দামি ঘড়ি। তার কোমরের চামড়া চওড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা আছে সরকারি সিলভার রঙের রিভলভারটি। রিভলভারটি যেন তার ব্যক্তিত্বের কঠোরতা আরো বাড়িয়ে দিয়েছে। তার শার্টের বাঁ পাশে পকেটে রাখা আছে একটি স্টাইনিং স্মার্টফোন, যা অধাংশ বাইরে থেকে উকি দিচ্ছে। বুকের ডান পাশে তার নামের নেম প্লেটটা রোদ চিকচিক করেছে এসপি বাঁধন। সারাদিনে কর্মব্যস্ত আর ক্লান্তি বাঁধনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে লেগে আছে, যা তার ব্যক্তিত্ব এক ধরনের বর্ণ আবেদন যোগ করেছে। রূপা আজ খুব কাছে থেকে দেখলো বাঁধন বাম ভ্রু সেই স্টিল করে কাটা দাগটা। এর আগে দুইবার সেই হেলমেটের নিচে দাগটা ঝাপসা দেখেছিল, কিন্তু আজ দেখলো দাগটা বেশ লম্বা এবং গায়ে ফর্সা চামড়া ভেদ করে একেবারে সাদা কাগজের মতো উজ্জ্বল হয়ে ফুটে আছে। রূপাকে আবারও এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বাঁধন বিরক্তি আর অস্বস্তি মেশানো এক অনুভূতি নিজের ঠোঁট কামড়ে ধরলো। এই মেয়েটা কেন বারবার তাকে দেখলে এভাবে ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকে, তা সে ভেবে পায় না। তাদের এই নীরবতার মাঝে আলতাফ মাহমুদ বাঁধনকে দিকে তাকিয়ে বললেন, বাঁধন, ও হচ্ছে রূপা। ধরতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করেছে। বাঁধন নামটা শুনেই রূপার মনের ভেতরে এক বিশাল খটকা লাগলো। তার সৎ ভাইয়ের নামও তো বাঁধন। তবে কি এই রুক্ষ মেজাজের এসপি সাহেবই তার সেই ভাই? পরক্ষণই সে নিজে ধমক দিল, ছি ছি, কি সব আবল তাবল ভাবছে। নাম তো একই হতে পারে। আর নিজের ভাই কি বাঁধন তাকে চিনতে পারতেন না? রূপা কোনো মতে নিজের দীর্ঘশ্বাস চেপে বাঁধনের দিকে তাকালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বাঁধন শান্ত গলায় উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? রূপা যান্ত্রিকভাবে মাথা নেড়ে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর সে আলতাফ মাহমুদের দিকে ফিরে বলল, তাহলে আঙ্কেল আমি এখন যাই, আবার একদিন আসবো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাফ মাহমুদ তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, না, একা একদম নয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেশের পরিস্থিতিও ভালো নয়। তিনি বাঁধনের দিকে তাকিয়ে আদেশ দিলেন, বাঁধন, তুমি ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসো। রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাফ মাহমুদ কোনো কথাই শুনলেন না। শেষেমেশে বাধ্য হয়ে রূপা বাঁধনের পিছু পিছু ঘর থেকে বের হলেন। করিডোরে বের হয়ে বাঁধন তার পুরো টিমের উদ্দেশ্যে গর্জে উঠলেন, আমি ওকে একটু ড্রপ করে আসছি, তোমরা যার যার কাজে যাও। আর মনে রাখো, কাজের বেলায় আমি কোনো ফাঁকি চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামি কোনো ছোট তথ্য হলেও আমি টেবিলে রিপোর্ট চাই। পুরো টিম একযোগ স্যালুট দিয়ে বিদায় নিলেন। অখিল একটু পিছিয়ে থেকে বাঁধনের কানে ফিসফিস করে বলল, কিরে স্যার, রুমে গিয়ে কি মেয়ে পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাল্লাহ, বানিয়ে ফেলেছিস নাকি আমার ভাবি? বাঁধন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বেয়াদব। বলে বাঁধন তার বাইকে উঠে স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, বাইক দিয়ে যাব না স্যার? বাঁধন বিরক্ত হয়ে উত্তর দিল, না, আমার মাথা দিয়ে যাব উঠেও স্যার। আমি সবাইকে বাইকে উঠতে ভয় পাই। মাথা নিচু করে মিনমিন করে বলল রূপা। বাঁধন বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। সে প্রচন্ড অবাক হয়ে রূপার দিকে তাকালো। তার চোখ মুখে একরাশ বিস্ময়। সিরিয়াসলি, তুমি বাইকে উঠতে ভয় পাও? রূপা মাথা নিচু করে অপরাধীর মতো আলতো করে হাঁ সূচক মাথা নাড়ালো। বাঁধন এবার পড়ল মহাজালায়। সে পুলিশ মানুষ, সারা সারা জীবন বাইক চালিয়ে অভ্যস্ত। একটা বড়সড় শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাধ্য বলল, কিচ্ছু হবে না, উঠে বসো। রূপা এবার বড় বড় ভীতু চোখে তাকিয়ে বলল, না, আমার খুব ভয় লাগে। এত ছোট গাড়ি যদি উল্টে পড়ে যায়? রূপার কথা শুনে বাঁধন হাসবে নাকি কাঁদবে তাও বুঝতে পারছে না। এই জেনারেশনে মেয়েরা সাধারণ বাইকে উঠতে পাগল থাকে, আর এই মেয়ে বলছে কিনা ছোট গাড়ি দেখে তার ভয় লাগে। রূপার অনুরোধের সুরে বলল, স্যার, আমি একাই চলে যেতে পারবো। আপনি শুধু আঙ্কেলকে বলবেন না যে আমি আপনার সাথে যাইনি, নইলে আঙ্কেল খুব রাগ করবে। বাঁধন বাইকটা স্টার্ট করিয়ে নামলো। চাবিটা ঘুরিয়ে খুলে পকেটে পুরতে পুরতে গম্ভীর গলায় বলল, চলো, আমি তোমাকে গাড়িতে তুলে আসছি। রূপা অপ্রস্তুত হয়ে বলল, না না স্যার, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। সেট আপ, এত কথা বলো কেন তুমি? চুপচাপ আমার সাথে আসো। বলে বাঁধন গট গট করে হাঁটা শুরু করলো। পেছনে পেছনে রূপাও মাথা নিচু করে হাঁটছে। সে লক্ষ্য করলো লোকটা কত লম্বা। বাঁধনের পা ফেরা ভঙ্গি আর তার দীর্ঘ দেহের সামনের রূপা নিজেকে একদম ছোট বাচ্চার মতো মনে হচ্ছে।
হঠাৎ রাস্তার মোড়ে একটা ধবধবে সাদা খরগোশ বসে থাকতে দেখে রূপা মনে হচ্ছে অবুঝ প্রাণীটার পথ হারিয়ে ফেলেছে। সে বিচিত্র এক ধরনের শব্দ ছিল। দৃশ্যটা দেখা মাত্রই রূপা সব ভুলে দৌড়ে গিয়ে খরগোশটার সামনে হাঁটু গেজে বসে পড়লো। ঠিক সেই মুহূর্তে বাঁধনের ফোনে একটা কল আসায় সে কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গিয়েছিল। কথা শেষ করে পেছনে তাকাতে দেখলো রাস্তার ধারে রূপা ওই নোংরা খরগোশটায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাঁধন দ্রুত পায়ে রূপাকে সামনে এসে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে কড়া গলায় বলল, এই নোংরা জিনিসে হাত নিচ্ছ কেন? ফেলে দাও এখনই, কামড় দিবে দেখো। রূপা পরম মমতায় খরগোশটাকে আগলে ধরে বাঁধনের দিকে তাকিয়ে বলল, স্যার, ও নোংরা নয়, দেখুন কত বাচ্চা, মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ওকে এভাবে ফেলে গেলে নির্ঘাত কেউ মেরে ফেলবে। বাঁধন নির্বিঘ্ন কণ্ঠে বলল, তো স্যার, ওকে আমি নিয়ে যাব। কি বললে? বাসায় নিয়ে পালবো, তারপর অনেক আদর করব, তারপর অনেক বড় করব ওকে। তারপর রূপা মনে মনে বেশ অবাক হলো, লোকটা এসব খুঁটিনাটি জানতে চাইছে কেন। বাঁধন আবারও কড়া গলায় বলল, রেখে দাও বলছি, এগুলো খামাসি খামচি দেয়। রূপার কথা না বাড়িয়ে খরগোশটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। তার চোখ মুখে জেদ বলে দিচ্ছে সে এটা ছাড়বে না। না, ওকে আমি নিয়ে যাব। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে পড়লো। পরিস্থিতি বেগতি দেখে সে হার মেনে নিয়ে বলল, ওকে ফাইন, চলো। দুজনে মিটে হেঁটে বাজারে মোড়ের দিকে আসলো। বাঁধন একটা সিএনজি ডেকে চালকের অত্যন্ত কড়া মেজাজে নির্দেশ দিল, ওকে একদম বাসার সামনে নামিয়ে আসবে। মাঝে অন্য কোনো প্যাসেঞ্জার নেওয়া প্রয়োজন নেই, আশেপাশে কোথাও দাঁড়াবে না। ও যেভাবে ঠিকানা বলবে ঠিক সেভাবে নামিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? চালক ভয়ে ভয়ে মাথা নেড়ে সায় দিল। রূপা তার নতুন সঙ্গী খরগোশটাকে বুকে নিয়ে সিল যেতে উঠে পড়ল। বাঁধন পকেট থেকে মানিব্যাগ বের করে চালকের অগ্রিম ভাড়া মিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে সিএনজিটি ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল। বাঁধন অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে সান্ত্বনা বেশ ক্লান্ত হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। প্রচণ্ড রোদে তার মাথায় যেন ফেটে গিয়েছিল। হঠাৎ একটা ছোট বাচ্চা দৌড়ে এসে শান্তার ওনা খামচা ধরে কাতর গলায় বলল, আন্টি আন্টি, আমার আম্মুকে বাঁচান, আমার আম্মু একটা গাছের নিচে বসে ব্যথা কাঁদছে, আম্মু অনেক রক্ত পড়েছে। শান্তা অবাক হয়ে বাচ্চাটির দু কাঁধে ধরে নিচু হয়ে নরম গলায় বলল, কি বলো, তোমার আম্মু কোথায়? বাচ্চাটি হাত উঁচিয়ে সামনের দিকে দেখিয়ে বলল, ওই যে ওখানে গাছের নিচে। শান্তা দেরি না করে বাচ্চাটির সাথে দ্রুত সেই জায়গায় আসলো, কিন্তু নির্দিষ্ট স্থানে এসে কাউকে দেখতে পেল না। সে অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, কই বাবু, এখানে তো কেউ নেই। এই যে কে বলেছে কেউ নেই? আমরা আছি। কণ্ঠস্বর শুনে শান্তা চমকে উঠে পেছনে তাকালো। দেখলো চারজন যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে কালো রুমাল বাঁধা আর হাতে ধারালো ছুরি, দেখতে একদম দুধর্ষণ ডাকাতের মতো। শান্তা ভয়ের পাশে তাকাতে দেখলো সে ছোট্ট বাচ্চাটির মুখ এখনো শয়তানের হাসি। শান্তা এবার বুঝতে পারলো তাকে কৌশলে এখানে ফাঁসিয়ে নিয়ে আসা হয়েছে। সে ভয়ে চিৎকার দিতে গেলেই একজন ছেলে ঝাপটে ধরে শান্তার গলা ছুরি ঠেলাতে হিসহিস করে বলল, চোপ, একটু সাউন্ড করলে একদম খুন করে ফেলবো। শান্তা মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক তখনই অন্য একটা ছেলে শান্তার নাকে একটা রুমাল চেপে ধরলো। ওষুধের তীব্র গন্ধে শান্তার সাথে অবশ হয়ে ঢলে পড়লো। ছেলেগুলো তাকে পাজা কোলে করে তুলে একটি কালো কাচের গাড়ি তুলে দ্রুত সেখান থেকে হাওয়া হয়ে গেল। রনিত নামক ছেলেটির গাড়ি থেকে তার বসের কাছে ফোন দিয়ে উত্তেজিত গলায় বলল, বস, আজকে ধরেছি, আজকে মালটা একদম জবরদস্ত, 5 লাখ তো শিওর। আমার মনে হচ্ছে আরো বেশি পাবেন। মেয়েটার যা ফিগার। ওপাশে ফোনটা অপ্রস্তুত কেভিনের ঠোঁটে এক কুঞ্চিত শয়তানের হাসি ফুটে উঠল। সে বাম হাত দিয়ে সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে আয়েশ করতে বলল, তাই নাকি? তাহলে তো একবার আমাকেও ট্রাই করতে হবে। তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি বস, রাস্তায় আছি। ওকে মাগরিবের আজান শেষ হওয়ার আগে সাথী রূপা তার বাসার সামনে এসে নামলো। আজ অনেক দেরি হয়ে গেছে। সে বাড়ির ভেতরে ঢুকে দেখলো সোফায় আকাশ আধ শোয়া হয়ে ফোন টিপছে। আর কেউ নেই, হয়তো রূপার মা কাকি নামাজ পড়তে গিয়েছে। আকাশ রূপাকে দেখা মাত্রই সোজা হয়ে বসলো। সে সরাসরি রূপাকে জিজ্ঞেস করলো, তোর হাতে ওটা কি? খরগোশ না? রূপা খরগোশটি মাথায় আলতো করে হাত বুলিয়ে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। আকাশ ভ্রু কুঁচকে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কোত্থেকে নিয়ে আসলে? রূপা ক্লান্তিতে যেন ভেঙে পড়েছে। সে সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাস্তার থেকে ভাইয়া, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলছি তোমার সাথে
বলে রূপা উপরে নিজের রুমে চলে এলো। সে খরগোশটাকে পরম মমতায় তার পড়ার টেবিলের ওপর বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নামাজ পড়ে রজনী রহমান আর শিল্পী রহমান বেরিয়ে আসলো। শিল্পী রহমান আকাশের দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, শান্তা এসেছে রে? আকাশে ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, শান্তা এসেছে মানে? শান্তা কি এখনো আসে নাই? শিল্পী রহমান উদ্বিগ্নর সাথে বললেন, না তো, আমি তো ভাবছি এতক্ষণে বোধহয় চলে আসলো। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফোনের সময় দেখলো 7টা বেজে গেছে। শান্তা এখনো বাড়িতে ফেরেনি দেখে তার বুকের ভেতরটা কু ডাকতে শুরু করলো। সে মায়ের দিকে তাকিয়ে শান্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায়। বলে আকাশ ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি থেকে শুরু করে শান্তা সব বান্ধবীর বাড়ি খোঁজ লাগলো, কিন্তু শান্তা কারো বাসায় যায়নি। আকাশে এবার চরম অস্থির হয়ে ফোন দিল বাঁধনকে। বাঁধন তখন তার টিমের সাথে অত্যন্ত স্পর্শকতা আর ইনভেস্টিগেশন নিয়ে মিটিং করেছিল। মিটিংয়ের সময় ফোন আসায় বাঁধন বিরক্ত হয়ে কলটা কেটে দিল। ওপাশ থেকে আকাশ উত্তেজিত গলায় বলল, হালার ঘরে হালা, ফোন ধরিস না কেন? আকাশের গলার স্বরে আতঙ্ক টের পেয়ে বাঁধন মুহূর্তেই পেশাদার গাম্ভীর্য ফিরে এলো। সে একদম এসপির সুবল ভারী আর ধারালো কণ্ঠে জিজ্ঞেস করলো, কন্ট্রোল ইওর। শান্তাকে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনা মাত্রই বাঁধন স্পিয়ারের মতো চেয়ার ছেড়ে শটাং দাঁড়িয়ে পড়ল। তার চোখের চাহনি তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে গম্ভীর গলায় কমান্ডার করলো, হোয়াট? আকাশ হাঁপাচ্ছে। সে হড়বড় করে বলল, হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে শুরু করে ওর সব ফ্রেন্ড বাসায় খুঁজেছি, ও কোথাও নেই। বাঁধনের মস্তিষ্কে তখন ঝড়ের গতিতে কাজ করছে। সে ঠান্ডা কিন্তু কড়া গলা জিজ্ঞেস করলো, লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? তুই কি সব পসিবল রুট চেক করেছিস? বা বাড়িতে ফিরেছে কিনা কাউকে জিজ্ঞেস করেছিস? আকাশ উত্তরে বলল, আরে ও বাসায় ফিরে নাই, দেখেই তো আমি বাইরে অন্য হয়ে খুঁজেছি। বাঁধন এবার পূর্ণ প্রকৃতির সাথে আদেশ দিলেন, লিসেন টু মি, প্যানিক করবি না। আমি এখনই শান্তার সেলফোন টাওয়ারে লোকেশন ট্র্যাক করার জন্য সাইবার টিমের কমান্ডার দিচ্ছি। তুই মেইট রোড থাক, আমি ফোর্স মুভ করছি। আমি আসছি। রূপা ফ্রেশ হয়ে খরগোশটা শরীর মুছে দিল, তারপর ওটার নাকে আলতো করে একটা টিপ দিতেই খরগোশটা রূপার হাতে পরম মমতায় জিভ বুলাতে থাকলো। অবুঝ প্রাণীটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ওর ভীষণ খিদে লেগেছে। রূপা হেসে উঠে আদুরে গলায় বলল, ওলে তোমার ক্ষুধা লেগেছে? রূপা দ্রুত রান্নাঘরে গিয়ে গাজর খুঁজে বের করলো, তারপর সুন্দর করে ছোট্ট ছোট্ট টুকরো করে খরগোশের সামনে দিল। খরগোশটার সাথে সাথে পরম তৃপ্তিতে কুসকুস করে খেতে শুরু করলো। রূপা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে এমন কোনো খরগোশকে দেখছে যে কোনো খামচি দিচ্ছে না। মনে হচ্ছে এর আগেও কে ওই খরগোশকে খুব যত্ন করে পালছে। সে হয়তো ওকে শিখিয়েছে মানুষের ভালোবাসা আসলে কি। রূপা মুগ্ধ হয়ে খরগোশটার খাওয়া দেখছিল। এই ছোট্ট প্রাণীর শান্ত স্বভাব তাকে এই অদ্ভুত শান্তি দিচ্ছে। বাইরে কি হচ্ছে না হচ্ছে সে চিন্তা যেন এখন আর তার মাথায় নেই। সে শুধু ওর নরম পরমে হাত বুলিয়ে ভাবলো, ভালোবাসা পেলে বন্য প্রাণীও যে কতটা শান্ত আর আপন হয়ে যায়, এই খরগোশে তার প্রমাণ। খুব দ্রুত গাজরের টুকরো শেষ করে খরগোশের রূপার কোলে মুখ গুজে শুয়ে পড়লো। রূপা মুচকি এসে আলতো করে কোলে তুলে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অন্যরকম ভালো লাগা। সে মনে মনে কৃতজ্ঞতা জানায় সেই অজানা মানুষটির প্রতি, যে এই অবুঝ প্রাণীটাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। রূপা ব্যালকনিতে এসে দাঁড়ালো। তার কোলে থাকা ছোট্ট খরগোশের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে সে মিষ্টি গলায় বলল, তোমার নাম কি রাখবো বলো তো? কিছুক্ষণ ভেবে সে নিজেই হেসে ফেললো। চোখে একরাশ আনন্দ নিয়ে বলল, আজ থেকে তোমার নাম ক্যান্ডি। ক্যান্ডি মানে কি জানো? ক্যান্ডি মানে মিষ্টি। আর তুমি তো দেখতে খুব মিষ্টি, তাই তোমার নাম আজ থেকে ক্যান্ডি। রূপা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন পুরো ব্যালকনিটায় প্রাণ ফিরে পেল। হঠাৎ নিচে রাস্তা থেকে একটা বাইক শব্দে ভেসে এলো। মুহূর্তে সেখানে এসে থামলো ইস্তিয়াক, তার পেছনে রনি। ইস্তিয়াকে দেখতে রূপার মুখে হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সারাদিন ধরে তাকে একবারও দেখেনি সে।
অথচ এখন হঠাৎ করেই যেন আকাশ ফুঁড়ে এসে দাঁড়িয়েছে। রূপা কিছুক্ষণ নিঃশব্দে নিচে তাকিয়ে রইল। ইশতিয়াক বাইক থেকে নেমে রূপার দৃষ্টি আকর্ষণ করার জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করলো। সে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে রূপার দিকে বাড়িয়ে ধরার ভান করে খিলখিলিয়ে হাসতে লাগলো, যেন রূপা নিচ থেকে লাফ দিয়ে সেটা ধরবে। রূপা এবার একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে আবার ক্যান্টি নাকের আঙুল দিয়ে খোলায় মগ্ন হয়ে গেল। ইশতিয়াক দেখলো কাজ হচ্ছে না। সে এবার পকেটে থেকে একটা লাল রঙের প্লাস্টিকের চশমা বের করে চোখে পড়ে রনির দিকে ফিরে একটা জোকার টাইপ পেস দিল। রনি হেসে কুটি কুটি হলেও রূপার বুক কোপ নেই। রূপা ক্যান্ডিনকে কোলে নিয়ে এমনভাবে কথা বলছে যে এই পৃথিবীতে ইশতিয়াক বলে কেউ নেই। রূপা এই চরম অবহেলা দেখে ইশতিয়াকের ফানি ভাবটা মুহূর্তেই উবড়ে গেল। সে গাল ফুলিয়ে রনিকে বলল, দেখলি রনি, সাহস কত বড়! আমি নিচে দাঁড়িয়ে এত কসরত করছি আর সে আমাকে পাত্তা না দিয়ে ওই একটা লম্বা কানের ইঁদুর নিয়ে মগ্ন আছে। আমাকে ইগনোর করা যে কত বড় রিস্ক সেটাও জানে না। রনি বাইরে হেলান দিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল, বস হুট করে এসে এই পাগলামি শুরু করলেন। মেয়েটাকে আপনাতে সাইকো ভাবে। ইশতিয়াক পকেট থেকে সানগ্লাস বের করে স্টাইলে চোখে পড়ল, তারপর ওপরের দিকে তাকিয়ে একদম ভরা কি আর ড্যাম কেয়ার কন্ট্রোল হাঁক ছেড়ে বলল, হ্যালো মিস, আজকেও আসলাম, কালকের মতো আবার জিজ্ঞেস করবে না তো যে আজকেও এখানে কেন? রূপা তখন ক্যান্ডি নামক পরমে আঙুল চালাচ্ছিল। সে একবার ওই ইশতিয়াকের চোখের দিকে তাকালো না, একদম বরফ শীতল আর অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জবাব দিল, কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না জানো তো। আর যারা কুত্তা লেজকে সোজা করতে চায় তাদের মতো ফালতু সময় নষ্ট করার রুচি আমার নেই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প বাঁধন রূপের অধিকারী চলবে।